आदब सर। अब कानिस कोई कानिस अस्सलाम वालेकुम सर। वालेकुम अस्सलाम सर अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम कानिस ফারিহা দেওয়ান কানিজ স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার কানিজ মিউট রেখেও কথা বলতেছে কিভাবে? স্যার বুঝছি না কথা। কানিজ কেমন আছেন আপনি? ভিডিওতে আসতে হবে তো কানিজ? স্যার আলহামদুলিল্লাহ ভালো। জি স্যার আসতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মামুন কি অবস্থা? এই তো স্যার আলহামদুলিল্লাহ। স্যার আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আফিয়া সামিয়া ভিডিওতে আসতে হবে। স্যার সকালে কি স্যার এখন কি স্যার বিডি রেন দিয়া স্যার জয়েন করছে? হ্যাঁ হ্যাঁ বিডি রেন দিয়ে। বিডি রেনে সব সময় স্লট পাওয়া যায় না, এটা একটা প্রবলেম। বিডি রেনে সব সময় স্লট পাওয়া যায় না, এই জন্যই আমরা এই গুগল সুইফটে ট্রান্সফর্ম করব। ওটা আমাদের ইউনিভার্সিটির নিজস্ব, তো এটা সুবিধা। আমি আগে একটু মানে প্রথম কথা হচ্ছে আমি নিজে একটু এক্সপার্ট হই, বাই দিস টাইম আপনারা একটু এক্সপার্ট হন। আপনারা সবাই কি আপনাদের ইউনিভার্সিটির যে পার্সোনাল মেইল অ্যাড্রেসটা পেয়েছেন? জি স্যার। जी सर। ফ্যান্টাস্টিক। তাহলে যেটা করবেন আপনারা প্রথমে হচ্ছে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। জি স্যার করছি। হ্যাঁ পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। এই পাসওয়ার্ডের ঝামেলায় কিন্তু আমি আমার মানে কর্মজীবনে একটা ঝামেলা ফেস করছি। আমি কি বুঝাইতে পারছি? আমি পাসওয়ার্ডের কারণে আমার আইডি হ্যাক হইছে, হ্যাক হয়ে আমার আইডি থেকে কাজ করা হয়েছে, এবং এইটা আমার কর্মজীবনে আমাকে একটা নেগেটিভ মার্কিং, লাল দাগ খাওয়াইছে। সোজা কথা, লাল দাগ খাওয়াইছে। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনাদের সাথে বলি, এটা আপনাদের ইউনিভার্সিটিতেই হয়েছে, আপনাদের ইউনিভার্সিটিতেই হয়েছে। কমপ্লেইনটা আমার এগেইনস্টে আসছে, আমি কিছুই জানতাম না, কিন্তু এটা হয়েছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন আমি বলতে পারি আমি জানি না, আমি বলতে পারি এটা আমি করি নাই, ঠিক আছে, আমি অনেক এভিডেন্স দেখাইছি এটা আমি করি নাই, কিন্তু আমার আইডি কিন্তু হ্যাক হয়েছে। আমি এই কথাটা বুঝাইতে পারছি? जी सर। স্যার হ্যাক হয়েছে, যেহেতু আমার আইডি হ্যাক হয়েছে, তো কোনো অবস্থাতেই আমি দায় এড়াইতে পারি না, কোনো অবস্থাতেই আমি দায় এড়াইতে পারি না। কারণ দিন শেষে একটা অকারেন্স তো হয়েছে, একটা অকারেন্স তো হয়েছে। এরপরের থেকে আমি একটা জিনিস শিক্ষা পাইছি, যে আইডির ব্যাপারে এই জিনিসটা আমার কাছে খুব সাধারণ একটা জিনিস মনে হইতো। আরে আইডি, কার আইডি কে চেক করে? আমি তো কোনোদিন আরেকজনেরটা চেক করি নাই, হ্যাঁ আরেকজনেরটা দেখি নাই, কিন্তু এটা ঠিক আরেকজনের হয়তো ইন্টারেস্ট থাকতেও পারে। কথা কি বুঝাইতে পারলাম? जी सर। হইতে পারে। এই জন্য পাসওয়ার্ড, আইডি এগুলি আসলে খুব সেনসিটিভ জিনিস। পাইছেন সাথে সাথে চেঞ্জ করেন। আমি আইডিটা পাওয়ার পর প্রথম কাজটা হচ্ছে সাথে সাথে আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করছি, সাথে সাথে আমি আমার পাসওয়ার্ড চেঞ্জ করে নিছি। আচ্ছা কি জন্য বললাম? কানিজ কোথায়? কানিজকে তো আমি দেখতেছি না। ওই তো কানিজকে দেখছি, দেখা গেছে। কানিজ আপনার কাজিন ভর্তি হয়েছে, এই ক্লাসে আছে জানেন? কানিজ, কানিজ কি আমাকে শুনতে স্যার পাচ্ছেন? হ্যাঁ। নিপুণ, জি স্যার। নিপুণ কি হয় আপনার? হ্যালো, চাচাতো ভাই। ও তো ও তুষিদেরকে চিনে না কেন? তুষিদেরকে চিনে না কেন? তুষি, ফাহিম ওদেরকে চিনে না কেন? মেবি অন নেট প্রবলেম, আটকে আছে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? जी सर। স্যার আচ্ছা
ঠিক আছে। স্যার নিচে আমার দাদু বাড়ির আত্মীয়, আর তুষা আপেরা হচ্ছে খালার বাড়ির কাজ। বুঝতে পারছি, এই জন্যই। আচ্ছা, তুষির বড় ভাইয়ের নাম কি? একজনের নাম তো ওয়াজিদ আব্দুল্লাহ ফাহিম, আরেকজনের নাম কি? এই যে স্যার খুলনাতে একজনের নাম হচ্ছে ফাহিম, আরেকজনের নাম হচ্ছে জোসি। কি? জোসি মানে আমরা যেটা বলে ডাকি জোসি। না, এই যে খুলনাতে খুলনা সিএসসি তে থেকে যে পড়ছে। পড়ে আসছে বড় ভাইয়া, হ্যাঁ, ওনার ওর নাম নাম হচ্ছে কি? জোসি। জোসি, ওর পুরো নামটা কি মনে আছে? স্যার পুরো নাম না স্যার। ও আমার ছোট ভাইয়ের কলিগ, কিন্তু ও কিন্তু দোহাটেকে, যে দোহাটেকের গল্প আমি করি সেই দোহাটেকে চাকরি করে। ভালো স্যার। ছিল, খুবই ভালো ছিল। তুষি আমার স্টুডেন্ট, কিন্তু আপনারা জানেন কিনা আমি জানি না, তুষি আমার স্টুডেন্ট। এবার একটু আমরা পড়ায় ফিরে আসি। জি আপনারা স্যার একবার স্যার এখন স্যার 5 মিনিট ওয়েট করে স্যার, এখন করতে পারতেছে না গেলে। এখনো ক্লাসে আসতে পারতেছে না এমন স্টুডেন্ট আছে এখনো? আইডি পাসওয়ার্ড চাচ্ছে। না, আইডি পাসওয়ার্ডের দরকার নাই তো, আপনি সরাসরি ঢুকতে পারবেন। লিংক দিয়ে দিয়েছি, ক্লিক করলে সরাসরি ক্লাসে এন্ট্রি নিতে পারবেন। বিডিরানের অ্যাডভান্টেজই তো এটা। আচ্ছা, এবার একটু বইটা খুলে ফেলেন। আমি যে ম্যাটেরিয়ালস গুলি দিয়েছিলাম আপনারা কি সেগুলি পেয়েছেন? জি স্যার। লাস্ট ক্লাসে আমি একটু স্লো ছিলাম, সো আজকে একটু ফাস্ট আগাবো। দেখা যাচ্ছে স্ক্রিনে? জি স্যার। আমাদের প্রথম টপিক ছিল মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট, ঠিক আছে? আজকের ক্লাসে খেয়াল করে দেখেন, ফাইন্যান্সিয়াল মার্কেটে যে সমস্ত প্রোডাক্ট ট্রেড হয় সেই সমস্ত প্রোডাক্টের ভিত্তিতে এবং এই প্রোডাক্টের ম্যাচুরিটি, প্রোডাক্টের নেচার, এই সমস্ত মানে বিভিন্ন বিভিন্ন আকারে সেগমেন্ট করে আমরা মার্কেটকে বিভিন্ন ভাগে ভাগ করেছি। এখন মানে মার্কেট বলতে আমরা কি বলছি? মার্কেট বলতে আমরা বলছি মার্কেট ইজ এ মেকানিজম where the buyers and sellers are interact with each other to buy and sell products. একটা বাজে আওয়াজ আসতেছে, কারণ আমি একটু জানালাটা অফ করে দেই, তাহলে আর আওয়াজটা আসবে না। আমাদের পাশের বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো ওরা থাইয়ের কাজটা এখানে করতেছে, যার কারণে থাই কাটার একটা বিকট শব্দ আসতেছে। আচ্ছা, আমি বললাম আর মেকানিজম স্পেলিংটা একটু বলবেন? ওই যে নোট করতে গিয়ে স্পেলিংটা পাই না খুঁজে। মেকানিজম স্পেলিং নোট করতে যায় পান নাই? মানে খুঁজে মানে MECHA MECHANISM মেকানিজম, CHA NISM। দেখি আমারটাও ঠিক আছে কিনা দেখে নেই, তাহলে তো আরেকটা আছে হচ্ছে ইউটিলিটি এন্ড হচ্ছে আরেকটা কি জানি বললেন? বুঝি নাই। ওই যে স্যার গত ক্লাসে একটা পড়াইছিলেন ইউটিলিটি, আরেকটা হচ্ছে ডিফাইন, নাম জানি কিছু। হ্যাঁ ঠিক আছে, MECHA NISM মেকানিজম। স্যার সরি, সারপ্লাস ইউনিট আর ডিফিসিট ইউনিট, ডিফিসিট বানানটা কি? DEFICIT। আচ্ছা। DEFICIT। আপনাদেরকে একটা সহজ জিনিস শিখায় দেই, যেটাই না পারবেন সেটাই গুগলে যায় সার্চ দিবেন। হ্যাঁ স্যার, গুগলে গিয়ে এটাই পাইছি, কিন্তু হচ্ছে ওই যে ডিফিসিট মানে উচ্চারণের সাথে স্পেলিংটা মিলতেছে। DEFICIT। আচ্ছা, DEF। এবার একটু খেয়াল করে দেখেন, মার্কেট আমি কি বলছি? মার্কেট ইজ এ মেকানিজম where the buyers and sellers are interacted with each other to buy and sell their products. তারপর আমি বলছি ফাইন্যান্সিয়াল মার্কেট ইজ অলসো এ মেকানিজম where
the buyers and sellers are interacted with each other to buy and sell financial product. এখন এই ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট গুলি আমরা বলছি যে যেগুলি হচ্ছে ইনটেনজিবল প্রোডাক্ট এবং যেগুলি হচ্ছে পেপার বেসড ডকুমেন্টস বা পেপার বেসড প্রোডাক্টস বা ডকুমেন্ট বেসড প্রোডাক্টস। আচ্ছা, তারপরে আমি বললাম আজকের ক্লাসে আমাদের পড়াশোনার টপিকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টগুলিকে আবার বিভিন্ন নেচারে ভাগ করা হয়। কিছু কিছু প্রোডাক্ট হচ্ছে শর্ট টার্ম প্রোডাক্ট, কিছু কিছু প্রোডাক্ট হচ্ছে লং টার্ম প্রোডাক্ট। তার মানে প্রোডাক্টের ডিউরেশন অনুযায়ী মার্কেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মানি মার্কেট, একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। কথা কি বোঝা গিয়েছে? একটা হচ্ছে একটা প্রোডাক্টের ডিউরেশন কতদিন হবে তার উপর বেস করে আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে মানি মার্কেট আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? স্যার স্যার কথাগুলো কেটে আসছে, আবার রিপিট বললাম কি ধরনের প্রোডাক্ট ট্রেড হয় বা প্রোডাক্টের ডিউরেশন কতদিন, সেই ডিউরেশনের উপর বেস করে আমরা মার্কেটকে বা ফাইন্যান্সিয়াল মার্কেটকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মানি মার্কেট, একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, মানি মার্কেট ইজ এ মার্কেট ওয়্যার দ্য মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস আর ট্রেডেড। বললাম যে মানি মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যে মার্কেটে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলি ট্রেড হয়। কথা কি বোঝা গিয়েছে? এখন মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলি আসলে কারা? মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস আর দোজ ইনস্ট্রুমেন্টস দ্যাট হ্যাভ এ ম্যাচুরিটি of 1 year or less than 1 year. মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলি হচ্ছে ওই সমস্ত ইনস্ট্রুমেন্ট যাদের ম্যাচুরিটি হচ্ছে 1 বছর বা তার চাইতে কম। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। এখন যে সমস্ত প্রোডাক্টের ম্যাচুরিটি কম তাদের সাথে অ্যাসোসিয়েটেড রিস্ক কি কম হবে না বেশি হবে? কম হবে। কম হবে। যে সমস্ত প্রোডাক্টের অ্যাসোসিয়েটেড রিস্ক কম সেই সমস্ত প্রোডাক্টের রিটার্ন কি কম হবে না বেশি হবে? কম হবে। কম হবে। ফ্যান্টাস্টিক। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আপনি যখন কোন একটা প্রোডাক্ট কিনেন সেটা কি কয়েকদিনের জন্য কিনেন না সারা জীবনের জন্য কিনেন? কয়েকদিনের জন্য। সারা জীবনের জন্য। প্রোডাক্ট যখন কিনে আনেন সেটা কি কয়েকদিনের জন্য কিনেন না সারা জীবনের জন্য কিনেন? স্যার সারা জীবনের জন্য। আচ্ছা, আর যখন ধার আনেন সেটা? কয়েকদিনের জন্য। সেটা কয়েকদিনের জন্য। ফ্যান্টাস্টিক। এবার সবগুলিকে জোড়াতালি দেন। মানি মার্কেট ইজ এ মার্কেট ওয়্যার দ্য মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস আর ট্রেডেড। Money market instruments are those instruments that have a maturity of 1 year or less than 1 year. As the maturity is comparatively lower, so the associated risk of the money market securities are comparatively lower. As the associated risk of money market securities are comparatively lower, so the return offered by the money market securities are comparatively lower. এতটুকু পর্যন্ত কি বোঝা গিয়েছে কিনা? জি স্যার। শিওর? বুঝেন নাই কেউ আছেন? প্লিজ আওয়াজ দেন। স্যার আবার একটু বলুন। আবার একটু ভালো। আচ্ছা, বললাম মানি মার্কেট ইজ এ মার্কেট ওয়্যার দ্য মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস আর ট্রেডেড। মানি মার্কেট হচ্ছে ওই সমস্ত মার্কেট যেখানে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলি ট্রেড হয় এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলির নেচার হচ্ছে এদের ডিউরেশন হচ্ছে 1 বছর বা তার চাইতে কম। যেহেতু তাদের ডিউরেশন কম সো তাদের সাথে অ্যাসোসিয়েটেড রিস্কও কম, যেহেতু অ্যাসোসিয়েটেড রিস্ক কম সো তাদের রিটার্নও কম। এবার একটু খেয়াল করে দেখেন, যেহেতু তারা নির্দিষ্ট কয়েকদিনের জন্য ট্রেড করা হচ্ছে সো মানি মার্কেট মোস্টলি ডিলস উইথ দ্য ডেপ্ট ইনস্ট্রুমেন্ট। মানি মার্কেট হচ্ছে ডেপ্ট ইনস্ট্রুমেন্ট নিয়ে ডিল করে। ইকুইটি ইনস্ট্রুমেন্ট গুলি মানি মার্কেটে ডিল হবে না, কারণ ইকুইটি ইনস্ট্রুমেন্ট গুলি তো আপনি সারা জীবনের জন্য নিয়ে নেবেন। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। কেউ একজন আমাকে সামারি বলতে পারবেন আমি কি কি কথাগুলি এতক্ষণ বললাম? কেউ একজন কি আমাকে একটু সামারি বলতে পারবেন কিনা আমি কি কি কথাগুলি এতক্ষণ বললাম? তাইলে বুঝার কোনো অর্থ নাই। আমি বুঝছি কিন্তু বলতে পারবো না, তাইলে বুঝার কোনো অর্থ নাই। খেয়াল করে দেখেন। হ্যাঁ বলেন। বুঝাবেন? আমার কারেন্ট চলে গেছিল, মোবাইল দিয়ে কানেক্ট করলাম। আচ্ছা, আমি বললাম মানি মার্কেট ইজ এ মার্কেট ওয়্যার দ্য মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস আর ট্রেডেড। মানি মার্কেট হচ্ছে একটা মার্কেট যেখানে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলি ট্রেড হয় এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলি কারা? যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলির ম্যাচুরিটি হচ্ছে 1 বছর বা তার চাইতে কম তাদেরকে আমরা মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট বলি।
আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, যেহেতু তাদের ম্যাচুরিটি 1 বছর বা তার চাইতে কম, সো তাদের সাথে অ্যাসোসিয়েটেড রিস্কও কম। যেহেতু তাদের সাথে অ্যাসোসিয়েটেড রিস্ক কম, সো তাদের অ্যাসোসিয়েটেড রিটার্নও হচ্ছে কম। দ্যাট কম। মিন্স মানি মার্কেট সিকিউরিটি অফার্স এ কম্পারেটিভলি লোয়ার রিটার্ন। এখন যেহেতু আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং 1 বছর বা তার চাইতে কম সময়ের জন্য সিকিউরিটিগুলি ট্রেড করতেছেন, দ্যাটস ওয়াই that usually the debt instruments are traded in the মানি মার্কেট। তাহলে কয়টা কথা বললাম? একটা হচ্ছে মানি মার্কেট হচ্ছে ওই সমস্ত মার্কেট যেখানে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলি ট্রেড হয়। মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলির মেয়াদকাল হচ্ছে 1 বছর বা তার চাইতে কম। যেহেতু তাদের ডিউরেশন কম, তাদের অ্যাসোসিয়েটেড রিস্ক কম। যেহেতু তাদের অ্যাসোসিয়েটেড রিস্ক কম, তাদের অফার রিটার্নও রিটার্ন কম। কম। যেহেতু তারা নির্দিষ্ট সময়ের জন্য ট্রেড করতেছে, সো ডেপ্ট ইনস্ট্রুমেন্ট গুলি মানি মার্কেটে ট্রেড হয়। এতটুকু পর্যন্ত কেউ আমাকে বলতে পারবেন? মানি মার্কেট হলো যেখানে ইনস্ট্রুমেন্ট গুলো ট্রেড হয়, দেন এটার ম্যাচুরিটি কি ইনস্ট্রুমেন্ট ট্রেড হয়? মানি মার্কেট গুলি ইনস্ট্রুমেন্ট কি ইনস্ট্রুমেন্ট ট্রেড হয়? মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলি। মানি মার্কেট হ্যাঁ, বলেন বলেন। এটার ম্যাচুরিটি 1 বছর বা তার থেকে কম হয়, আর যেহেতু এটা অ্যাসোসিয়েট রিস্ক কম, তাই এটার আর এটা রিটার্ন কম। সিকিউরিটি কি জানি বলেন? বুঝি নাই। একজন বলেন, মাঝখান দিয়া টোক ধরেন না, একজন বলেন। পূজা আবার বলেন। স্যার প্রথম থেকে হ্যাঁ, প্রথম থেকে বলেন। মানি মার্কেটের ইনস্ট্রুমেন্ট গুলো ট্রেড হয় মানি মার্কেটের, আর এটার ম্যাচুরিটি 1 বছর বা তার থেকে কম, আর এটার অ্যাসোসিয়েট রিস্ক যেহেতু কম, সেজন্য রিটার্নও কম হবে। ফ্যান্টাস্টিক। এবং ডেপ্ট ইনস্ট্রুমেন্ট গুলি ট্রেড হয়। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা হাতি দেখছেন? জি স্যার। হাতি হাতি বিশাল প্রাণী না? জি। জি স্যার। তার কাছে যে হাতিগুলি থাকে, এগুলিকে একটা চিকন মানে একদম নরমাল একটা এই শিকল দিয়ে বেঁধে রাখে। খেয়াল করছেন সার্কাসের হাতি দেখছেন কখনো? এক লোক জিজ্ঞাসা করলো যে ভাই এত বড় হাতি, এটাকে আপনি একটা ছোট শিকল দিয়ে বাঁধা রাখেন, এটা কিভাবে সম্ভব? হাতিটা কি পলানোর জন্য চেষ্টা করে না? তখন যে সার্কাসের মালিক আছে সে বলল যে না, হাতিটা পলানোর জন্য চেষ্টা করে না। বলে সে তো ইচ্ছা করলে এটা ছিঁড়া ফেলতে পারে, তারপরও সে পলানোর জন্য কেন চেষ্টা করে না? তখন মালিক বলল যে হাতিটা যখন ছোট ছিল তখনই আমি তাকে এই শিকল দিয়ে বেঁধে রাখতাম। সে ছোট থাকতে এই শিকলটা ছিঁড়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু তখন তার এত শক্তি ছিল না। সে ছিঁড়ার জন্য অনেক চেষ্টা করছে, ছিঁড়তে পারে নাই, তার পা কাইটা গেছে। এরকম ছোটকালে কয়েকবার চেষ্টা করতে 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 তার মাথা এটা গাইথা গেছে যে এই শিকল ছিঁড়া আমার পক্ষে কোনোদিনও সম্ভব না, এটা ছিঁড়তে গেলে আমার পাটাই শুধু কাটবে। এরপর থেকে সে এটা শিকলটা ছিঁড়ারও কোনোদিন চেষ্টা করে না, এবং ওইটা তার মাথায় এখনো গাইথা আছে, সে এখনো এই শিকল ছিঁড়ার চেষ্টা করে না। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। আমাদের একটা ভয় ঢুকে গেছে, আমি বললে যদি পাশের মানুষটা হাসে, আমি বললে যদি ভুল হয় তাহলে স্যার কি মনে করব। কথা কি বুঝতে পারতেছি? জি স্যার। কথা কি বুঝতে পারতেছি? শুনেন, জি স্যার। মানে আপনার লাইফে এই টাইপের শব্দ বলার মানুষের অভাব নাই। আপনি একটা কিছু করবেন শুনলে আরেকজন মানুষ, বা একটা কিছু বলতে চাইছেন শুনলেই আরেকজন মানুষ বাঁকা চোখে তাকাবে, এবং যে বাঁকা চোখে তাকায়, যে পিছনে কথা বলে, সে সারা জীবন পিছনে কথা বলে, সে সারা জীবন পিছনেই থাকে, সে কোনোদিন সামনে আসতে পারে না। যে সামনে আসে সে উস্তা খায়, পড়া যায়, আবার আগায় দাঁড়ায়, আবার উঠা দাঁড়ায়, আবার আগায়, আবার পড়া যায়। 10 বার পড়তে পড়তে সে একসময় উঠা দাঁড়ায়। এবং একদম যে মানুষটা বারবার হোঁচট খাইতে খাইতে পড়া 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 উঠা দাঁড়ায় আবার দৌড়ানো শিখে, রেসে সেই জিতে। তো আমি যখন আপনাদেরকে কথা বলতে বলবো, আপনি সুযোগটা নিবেন, আপনি এই সুযোগটা নিবেন। পাবলিক স্পিকিং কোয়ালিটি সবার থাকে না। আপনি পিছনে পিছনে কথা বলার মানুষের অভাব নাই, সেই লোকটারে আপনি 10 জনের সামনে দাঁড়া করান, দেখবেন তার হার্টবিট এত বাইরে যাবে, তার মুখ দিয়ে কোনো কথা আসতেছে না। পিছনে কথা বইলা কেউ কোনোদিন কিছু অর্জন করতে পারে নাই, কথাটা মনে রাখেন। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। তো প্লিজ কথা বইলেন। এবার আসেন ক্যাপিটাল মার্ক। আচ্ছা, মানি স্যার মার্কেট ডেপ্ট ইনস্ট্রুমেন্টটা কি বললেন? কোনটা? ডেপ্ট ইনস্ট্রুমেন্ট। ডেপ্ট ইনস্ট্রুমেন্ট হচ্ছে যে সমস্ত ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আপনি ফান্ড বড় করেন বা ফান্ড লেনদেন, কাউকে টাকা ধার দেন বা কেউ টাকা ধার নেয়। হ্যাঁ, ধার নেয়। আচ্ছা, এবার আসেন মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলি কি কি? মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলি এই যে বললাম, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট ইজ এ ইনস্ট্রুমেন্ট
that have a maturity of 1 year or less than 1 year. এই মানি মার্কেটে আসলে কি ট্রেড হয়? মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলি হচ্ছে ট্রেজারি বিল, লেখা রাখেন ট্রেজারি বিল, সার্টিফিকেট অফ ডিপোজিট ব্র্যাকেটে লেখেন সিডি, নেগোশিয়েবল সার্টিফিকেট অফ ডিপোজিট ব্র্যাকেটে লেখেন এনসিডি, রিপারচেজ এগ্রিমেন্ট এরা হচ্ছে মানি মার্কেট ডিপোজিট, শর্ট টার্ম লোন এরা হচ্ছে মানি মার্কেট ডিপোজিট, সরি মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। তাহলে আমি আবার বলবেন? ট্রেজারি বিল, সিডি দিয়ে কি করব? ট্রেজারি বিল, ট্রেজারি বিল যেটাকে সংক্ষেপে বলি টি বিল, তারপর হচ্ছে সার্টিফিকেট অফ ডিপোজিট যেটাকে আমরা সংক্ষেপে বলি সিডি, নেগোশিয়েবল সার্টিফিকেট অফ ডিপোজিট যেটাকে সংক্ষেপে বলি এনসিডি, রিপারচেজ এগ্রিমেন্ট সেটাকে সংক্ষেপে বলি রিপো, ঠিক আছে। আরেকটা হচ্ছে রিভার্স রিপারচেজ এগ্রিমেন্ট, এটাকে আমরা বলি রিভার্স রিপো। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। এগুলি আলাদা আলাদা চ্যাপ্টার আছে, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার গুলিতে আমরা এগুলি নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব। এবার আসেন ক্যাপিটাল মার্কেট কোনটা, খেয়াল করে দেখেন। আপনারা গল্পের মতো আমার কথা শুনেন, কারণ এই রেকর্ড আপনারা পেয়ে যাবেন, এই রেকর্ড আপনারা পেয়ে যাবেন, এটা বারবার আপনি শুনতে পারবেন এবং শুনবেন। আমি কিন্তু এইভাবেই আমার স্কিলগুলি ডেভেলপ করছি। আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন মানে আমি আমার টিচারদের লেকচারগুলি রেকর্ড করতাম MP4 এ, রেকর্ড করে সারাদিন এই লেকচারগুলি শুনতাম। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, ক্যাপিটাল মার্কেট ইজ এ মার্কেট ওয়্যার দ্য ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্টস আর ট্রেডেড। তাহলে ক্যাপিটাল মার্কেট কোনগুলো? যেখানে ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্টগুলি ট্রেড হয়। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্টস আর ইনস্ট্রুমেন্টস দ্যাট হ্যাভ এ ম্যাচুরিটি অফ 1 ইয়ার অর মোর দেন 1 ইয়ার। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। আচ্ছা, এখানে নোয়াখালীর কেউ আছেন? এই সেমিস্টার ড্রপ দিছে স্যার। গুড। নোয়াখালীর স্টুডেন্ট থাকলে তারা কোশ্চেন করে, স্যার মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট হচ্ছে 1 বছর বা তার চাইতে কম, ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট হচ্ছে 1 বছর বা তার চাইতে বেশি, তাহলে এক্সাক্ট 1 বছর হইলে সেটারে কি বলবো? এগুলো হচ্ছে বেজাইল্লা কোশ্চেন, আচ্ছা ঠিক আছে। তাহলে ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট হচ্ছে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলির ডিউরেশন 1 বছর বা তার চাইতে বেশি, তাদেরকে আমরা ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট বলি। এবার দেখেন ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলির ডিউরেশন কি কম না বেশি? বেশি। তাদের ডিউরেশন যেহেতু বেশি, তাদের সাথে অ্যাসোসিয়েটেড রিস্ক কি বেশি হবে না কম হবে? বেশি হবে। অ্যাসোসিয়েটেড রিস্ক যদি বেশি হয়, রিটার্ন কি বেশি হবে না কম হবে? বেশি হবে। ফ্যান্টাস্টিক। আচ্ছা, এবার যে মার্কেটে লং টার্ম ইনস্ট্রুমেন্ট গুলি ট্রেড হয়, সেই মার্কেটে ডেপ্ট ইনস্ট্রুমেন্টও ট্রেড হইতে পারে, ইকুইটি ইনস্ট্রুমেন্টও ট্রেড হইতে পারে। কথা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আমরা এটাকে একটু সাজায়া বলি। Capital market is a market where the capital market instruments are traded. Capital market instruments are instruments that have a maturity of 1 year or more than 1 year. As the maturity of the capital market instruments are comparatively higher, so the risk associated with the capital market instruments are comparatively higher. As the risk associated with capital market securities are comparatively higher, so the returns provided by the capital market instruments are comparatively higher, and usually both the debt and equity instruments are traded in capital market. এতটুকু পর্যন্ত কি বোঝা গিয়েছে? কথা কি বোঝা গিয়েছে? সিমরান কি আছেন ক্লাসে? সিমরান? জি স্যার। না, আমি তো শুধু আপনার বাসার ছাদ দেখতেছি, এসি দেখতেছি, আর তো কিছু দেখি না। এইজন্য আমি ভাবলাম আপনি আবার ঘুমায়। স্যার কারেন্ট নাই তো স্যার, কিছু দেখা যায় না। আচ্ছা, না ঠিক আছে। কারেন্ট নাই। আপনাদেরকে একটু বলি, in a sense you are lucky. সিমরান, আপনি স্ট্রেসে যে ক্লাস করছিলেন, স্ট্রেসে এভাবে বাংলায় বুঝায় দিত? না স্যার, স্ট্রেস সব ইংলিশে। খেয়াল করেন, আমি মাঝখানে যে মানে একদম ফ্লুয়েন্টলি যেভাবে ইংলিশে বললাম, স্ট্রেসটা নরমাল লেকচারটা হচ্ছে এরকম ভাবে টিচাররা ইংরেজিতে লেকচার দেয়। ঠিক আছে, একদম আপনি বুঝলে বুঝছেন, না বুঝলে নাই, বুঝি নাই এই কথাটা বলার সুযোগ নাই। সিমরান, আমি ভুল বলছি? বুঝি নাই এই কথাটা বলার সুযোগ নাই। তো আমি এটা আপনাদের জন্য একটা অপরচুনিটি, এটা আপনাদের জন্য, আপনি বুঝি নাই এটা বলার কোনো সুযোগ নাই।
এটা বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তো এটা যেহেতু যারা বুঝছে তারা তো বুঝছে, যারা বোঝে না যারা তারা বুঝে কিভাবে নাই তারা বলবে তো যে, ওরা কিচ্ছু তারা করার কিভাবে বলবে যে আমি বুঝি নাই? কিচ্ছু করার নাই। সরি স্যার, তখন সে আবার এই একই ল্যাঙ্গুয়েজ, আপনি তো তার স্পিড ধরতে পারতেছেন না। এজন্য আমি আপনাদেরকে লাকি বললাম। দেখেন দেখেন এটা একটা সুযোগ, এটা একটা সুযোগ, আপনি কিন্তু বুঝতেছেন। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আপনার একটা হিয়ারিং প্রবলেম আছে, একটা লিসেনিং প্রবলেম আছে, যে মানুষ যখন ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলে আপনি কোপ আপ করতে পারতেছেন না। এটা আপনার ক্লাস, এটা আপনার ক্লাস, এই জন্য আপনি বলতে পারতেছেন। আমি আপনাকে বুঝাই দিচ্ছি। আপনি যখন চাকরিতে যাবেন তখন কি পারবেন? না না স্যার। আচ্ছা, তাইলে আপনাকে কি করতে হবে, এই যতদিন এই ক্লাসে আছেন ততদিনের মধ্যে আপনার ইংরেজির যে স্কিলটা সেটা ডেভেলপ করে নিতে হবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা কি করলাম, মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট করলাম। পেজ 93 তে আছে, এটা কি আপনারা পেয়েছেন? জি স্যার। আচ্ছা, এবার আসেন আমরা পরবর্তী পেজে চলে যাব। 94 দেখেন তো কি আছে, আমাকে একজন বলেন। স্যার, ডেপ মার্কেট ভার্সেস ইকুইটি মার্কেট। ডেপ মার্কেট ভার্সেস ইকুইটি মার্কেট। আচ্ছা, খেয়াল করে দেখেন, ডেপ মার্কেট ইজ আ মার্কেট ওয়্যার দ্য ডেপ ইনস্ট্রুমেন্টস আর ট্রেডেড। ডেপ মার্কেট কি মার্কেট? একটা মার্কেট ওয়্যার দ্য ডেপ ইনস্ট্রুমেন্টস আর ট্রেডেড। Debt instruments is an instrument through which funds are transferred from the lender to the borrower in the form of debt. আবার বলতেছি, a debt instrument is an instrument through which the funds are being transferred from the lender to the borrower in the form of debt. তার মানে debt instrument এর মাধ্যমে ডেটটা ট্রান্সফার হচ্ছে from the lender to the borrower in the form of a debt. debt মানে কি? ধারের ভিত্তিতে সেটা কি একজনের কাছ থেকে আরেকজনের কাছে ট্রান্সফার হচ্ছে। that means at the maturity period the borrower will repay the money to the lender with interest. নির্দিষ্ট সময় পরে at the maturity, সে নির্দিষ্ট সময় পরে এই টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। certain amount of interest a borrower has to be paid to the lender. নির্দিষ্ট একটা ইন্টারেস্ট বরোয়ারের কি করতে হবে? লেন্ডারকে ফেরত দিতে হবে। no matter the borrower could generate any return or not with that instrument. তার মানে যে টাকাটা সে ধার করে নিয়ে ইনভেস্ট করছে, সেই টাকাটা ইনভেস্ট করে সে প্রফিট করলো নাকি লস করলো সেটা দেখার কোনো বিষয় নাই, তাকে নির্দিষ্ট অ্যামাউন্টের একটা ইন্টারেস্ট দিতেই হবে। তাহলে আমি আবার বলি, a debt market is a market where the debt instruments are traded. A debt instrument is an instrument through which the funds are transferred from the lender to the borrower in the form of a debt. The borrower must have to pay a certain amount of interest to the lender and the principal amount will be paid at the maturity, no matter the borrower could generate any return or not with that amount. এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। বুঝেন নাই কেউ আছেন? প্লিজ বলেন, বুঝেন নাই? স্যার আমি বুঝি নাই। স্যার আমি বুঝি নাই। স্যার, প্রাইমারি ম্যাচুরিটি এটা কি বলছেন বুঝি নাই। আচ্ছা, আবার বলি, ডেপ মার্কেট হচ্ছে একটা মার্কেট, যে মার্কেটের ডেপ ইনস্ট্রুমেন্ট গুলো ট্রেড হয়। ডেপ ইনস্ট্রুমেন্ট গুলি হচ্ছে ওই সমস্ত ইনস্ট্রুমেন্ট যে ইনস্ট্রুমেন্ট গুলির মাধ্যমে ফান্ড লেন্ডারের কাছ থেকে বড়োয়ারের কাছে যায় ইন দা ফর্ম অফ ডেপ, ধারের মাধ্যমে। বড়োয়ারকে কি করতে হয়? নির্দিষ্ট সময় পর উইথ ইন্টারেস্ট তার টাকাটা ফেরত দিয়ে দিতে হয়। তার মানে ম্যাচুরিটি পিরিয়ডে প্রিন্সিপাল অ্যামাউন্টটা সে ফেরত দিয়ে দেয়, বাকি সময়ে সে ইন্টারেস্ট অ্যামাউন্ট পে করে। সে যে টাকাটা ফেরত দিবে এই টাকাটা দিয়ে সে কোনো প্রফিট জেনারেট করতে পারলো কি পারলো না তাতে কিছু যায় আসে না, এবং বড়োয়ার কোনো মালিকানা লেন্ডার কোনো মালিকানা দাবি করতে পারে না। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। এতটুকু পর্যন্ত কারো প্রবলেম আছে? না স্যার। না স্যার। ফ্যান্টাস্টিক। রাফসানজানি পান্থ, কথা বোঝা যাচ্ছে? পান্থ? জি স্যার, জি স্যার। হ্যাঁ, পান্থ এবার এই ক্লাসটাতে পান্থ অনেক মজা পাচ্ছে, কারণ আমি অনেক স্লো তো। 15 বেচে আরেকটু ফাস্ট ছিলাম না? জি স্যার। 15 বেচে তো স্যার অনেকে বুঝেই নাই কি বলতাছে। হ্যাঁ, না এক পরের দিকে বুঝছে, কারণ আস্তে আস্তে ফাস্ট স্পিড বাড়াইছি তো। প্রথমে একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, প্রথমে ওদেরও এখন একটু কষ্ট হচ্ছে, একটা সময় যায় তারাও দেখবেন এক্সপার্ট হয়ে গেছে।
আমরা এটার সাথে হ্যাবিচুয়েটেড। আমি আপনাদের এখানে আমি সবচেয়ে বেশি ফার্স্ট লেকচার দিয়েছি 6 ব্যাচে। 6 ব্যাচে আমি এক্সেপশনালি ফার্স্ট পড়াইছি এবং এত সিলেবাস কভার করছি, এটা কোনো ব্যাচে আমি পারি নাই এত কভার করতে। আচ্ছা, এবার আসেন ইকুইটি মার্কেট কারা। এন্ড ইকুইটি এই বেসটাও ভালো, 18 ব্যাচ ইজ এ গুড ব্যাচ। 18 ব্যাচটাকে নিয়ে অনেক দূর আগানো যাবে যদি আল্লাহ সব ঠিকঠাক রাখে, অনেক দূর আগানো যাবে। 18 ব্যাচ ইজ এ গুড ব্যাচ, ভালো লাগছে আমার কাছে পড়ায়। দ্য স্যার রেসপন্স দোয়া করবেন। ইনশাআল্লাহ, দ্য রেসপন্স খুবই ভালো, খুবই ভালো। নতুন হিসাবে দ্য রেসপন্স, আমি তো এখানে নতুন কম পাইছি, বেশিরভাগ তো সিনিয়র লেভেলে পাইছি। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, শুনেন, আপনাদের ভালো বলার অর্থটা কি জানেন? যাতে স্যার ইন্সপায়ার হই। হ্যাঁ, প্রথমত ইন্সপায়ার হয়, সেকেন্ড হচ্ছে আমি যাতে অ্যাসাইনমেন্ট দিলে আপনারা বেশি স্যার স্যার না করেন, আপনারা তো ভালো। এবার একটু খেয়াল করে দেখেন, যে ইকুইটি মার্কেট ইজ এ মার্কেট ওয়্যার দ্য ইকুইটি ইনস্ট্রুমেন্টস আর ট্রেডেড। ইকুইটি মার্কেট হচ্ছে একটা মার্কেট যেখানে ইকুইটি ইনস্ট্রুমেন্টস গুলি ট্রেড করা হয়। এখন ইকুইটি ইনস্ট্রুমেন্টস কারা? An equity instrument is an instrument through which an investor invests the fund in the form of equity. আবার বলি, an equity instrument is an instrument through which an investor invests the fund in the form of equity. তার মানে ইকুইটি ইনস্ট্রুমেন্ট হচ্ছে ওই সমস্ত ইনস্ট্রুমেন্ট যে ইনস্ট্রুমেন্ট গুলির মাধ্যমে একজন ইনভেস্টর তার টাকাটা ইনভেস্ট করে ইন দ্য ফর্ম অফ ইকুইটি। ইকুইটি মানে কি? মালিকানা সত্ত্বে। এবার একটু খেয়াল করে দেখেন, আপনি একটা ব্যবসায় মালিকানা সত্ত্বে টাকা ইনভেস্ট করছেন, ঠিক না? মালিকানা সত্ত্বে টাকা ইনভেস্ট করছেন, তাইলে ওই ব্যবসা কখন আপনাকে রিটার্ন দিবে? ইফ দ্য বিজনেস কুড জেনারেট এনি প্রফিট, only in that case the investor will get some return. If the business fails to generate any profit, in that case the investor will not get any return. আর মানে কি বললাম? ব্যবসা যদি কোনো প্রফিট জেনারেট করতে পারে, only in that case ইনভেস্টর কিছু রিটার্ন পাবে। ব্যবসা যদি কোনো প্রফিট জেনারেট করতে না পারে তাহলে ইনভেস্টর কোনো রিটার্ন পাবে না। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? And the return known as dividend. রিটার্ন, যে রিটার্নটা সে পাবে সেই রিটার্নটাকে বলা হয় ডিভিডেন্ড। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? মামুন কিছু বলবেন? মামুন বলবেন কিছু? আচ্ছা, মামুন নোট করতেছেন? মামুন নোট করতেছেন? জি স্যার। আচ্ছা, নোট কিন্তু কইরেন, হ্যাঁ নোট কিন্তু কইরেন, নতুবা কিন্তু পরীক্ষার হলে যায় আক্কেল গরুম হয়ে যাবেন। স্যার এই যে কি বলে রেকর্ডেড গুলো দেখে নোট করতে বেশি সুবিধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোস্ট করে লেখা যায়, ওগুলো দেখে নোট করি। ওই হিসাবে আমার কাছে মনে হইছে ফিজিক্যাল ক্লাসের চাইতে অনলাইন ক্লাস ভালো। হ্যাঁ স্যার, আপনি মনোযোগ দিয়ে অনলাইন ক্লাসটা করতে পারেন। আমি অনলাইন ক্লাসে বেশি সিলেবাস কভার করতে পারতেছি। স্যার প্যাচ লাগা যায় স্যার অনলাইন ক্লাসটায়? কি হয়? প্যাচ লাগা যায়? কি প্যাচ লাগে? কোনো প্যাচ নাই। আচ্ছা, এবার আসেন। কেউ নীরব না, নীরব বেশি বোঝো তুমি কি? আচ্ছা, এবার আসেন। আচ্ছা, সিকিউরিটিজ গুলি মার্কেটে কি ধরনের? স্টপ। মার্কেটে কি ধরনের সিকিউরিটি ট্রেড হচ্ছে তার উপর বেস করে মার্কেটকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি মার্কেট, একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, খেয়াল করেন, হ্যাঁ, কোন একটা সিকিউরিটি মার্কেটে যখন প্রথম আসে তখন আমরা সেই মার্কেটটাকে বলি প্রাইমারি মার্কেট। কোন একটা সিকিউরিটি যখন প্রথম মার্কেটে আসে তখন আমরা সেই মার্কেটটাকে বলি প্রাইমারি মার্কেট। যখন ইউনিভার্সিটিতে প্রথম দিন আসছেন সেদিন আপনার একটা ওরিয়েন্টেশন হইছে না? হ্যাঁ, সেই ওরিয়েন্টেশন মার্কেটে যখন প্রথম আসে কোন একটা সিকিউরিটি, সেই সিকিউরিটিটাকে আমরা বলি প্রাইমারি মার্কেট। ওই প্রাইমারি মার্কেটের সিকিউরিটিটা আসার পর সেটা মার্কেটে যতবার ট্রেড হবে আমরা সেটাকে বলি সেকেন্ডারি মার্কেট। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। ঠিক। এবার একটু খেয়াল করে দেখেন, প্রাইমারি মার্কেটে যখন কোন একটা সিকিউরিটি আসে, তখন এই টাকাটা পায় হচ্ছে যে কোম্পানি, সে ফান্ড রেজ করে এই টাকাটা তার পকেটে যায়। যেমন আমি আমার কোম্পানির শেয়ার সেল করছি, সো আপনি শেয়ারটা পারচেজ করছেন, টাকা আমি পাইছি। কথা কি বোঝা গিয়েছে? আচ্ছা, এবার এই শেয়ারটা মনে করেন উত্তম কিনছে, উত্তম কিনা অনয়ের কাছে বিক্রি করছে, এবার টাকা কার পকেটে গেছে?
অনয় আবার বিক্রি করছে মামুনের কাছে, টাকা কার পকেটে গেছে? অনয়ের কাছে। মামুন আবার বিক্রি করছে রয়ের কাছে, প্রজ্ঞা রয়ের কাছে, টাকা কার কাছে গেছে? মামুনের কাছে। মামুনের কাছে। প্রজ্ঞা রয় আবার বিক্রি করছে শাহজাদি হুরের কাছে, টাকা কার কাছে গেছে? প্রজ্ঞার। এবার একটু চিন্তা করে দেখেন, হ্যাঁ তাহলে আমি যদি বলি আমি কার খালু, আমার শেয়ার আপনারা বিক্রি করে করে দুনিয়ার টাকা নিয়ে নিচ্ছেন, তাহলে আমি কে? উত্তর হচ্ছে না। না, আপনি হচ্ছে প্রাইমারি মার্কেটের মাধ্যমে প্রাইমারি মার্কেটের মাধ্যমে যে ফান্ডটা আসে সেটা কোম্পানি পায়, আর সেকেন্ডারি মার্কেটের মাধ্যমে যে ফান্ডটা চেঞ্জ হয় বা এক্সচেঞ্জ হয় সেটা হচ্ছে বেসিক্যালি যারা ইনভেস্টর তারা পায়। তার মানে হচ্ছে আমি বলতে পারি সেকেন্ডারি মার্কেট। জয় মিউট কর। হচ্ছে স্যার, চিল্লাচিল্লি হচ্ছে, একটু আবার বলুন স্যার। তার মানে হচ্ছে প্রাইমারি মার্কেটের মাধ্যমে বেসিক্যালি যে ইস্যুয়ার সে ফান্ড রেজ করে, আর সেকেন্ডারি মার্কেট অফার্স দ্য লিকুইডিটি। কথা কি বোঝা গিয়েছে? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমি একটা একদম গ্রাম্য এক্সাম্পল দিই, কথাটা শুনতে হয়তো হাসি লাগতে পারে, কিন্তু এটাই আমি এই জিনিসটা মনে রাখি এভাবে, আমি জাস্ট মনে রাখার জন্য বলতেছি। মানুষ তো খারাপ কথা বেশি মনে থাকে, আপনারা শুনবেন মনে রাখার জন্য মনে রাখবেন। আমার পাশের বাসার এক লোক ছিল, বুঝছেন, ওই ছেলের বিয়ে করছে হচ্ছে 3টা। ছেলে বিয়ে করছে কয়টা? 3টা। ওর যখন 3 নাম্বার বিয়ে হয় তখন আমার মা বাবা, আমার বাসার সবাই ছিল হচ্ছে কুমিল্লা, আমার নানুর বাসায়। তখন আমার মা সকালবেলা আমাকে সকালবেলা ফোন দিছে। ফোন দেওয়ার পর আমারে বলতেছে যে আজকে তো আমার চলে আসার কথা, আজকে আমি আসবো না, তো দুপুরে তুই একটু খাবারটা ম্যানেজ করে নিস, পারলে নিজে কিছু রান্না করে খাইস, না পারলে হোটেল থেকে খাবার এনে খেয়ে ফেলিস। আমি বলি হোটেল থেকেও খানা আনতে হবে না, আমাকে বাইরে থেকেও বাসায়ও রান্না করতে হবে না। তখন বললো যে কই থেকে খাবি? তখন আমি ছেলেটার নাম আর বললাম না, আমি বললাম ওর হাঙ্গা খাইতে যাব। আচ্ছা, এখন এটা হচ্ছে গ্রাম্য একটা খারাপ শব্দ ইউজ করে, যারা একবার বিয়ে করে প্রথমটাকে বলে বিয়ে, পরেরটাকে বলে হাঙ্গা। আমরা বিয়েটাকে বলি প্রাইমারি মার্কেট, হাঙ্গাটাকে বলি সেকেন্ডারি মার্কেট। বুঝা গেছে? এটা মনে রাখার জন্য আপনারা ব্যবস্থা করবেন। আচ্ছা, এবার একটু খেয়াল আরব করে, ভাষা না স্যার, এটা হচ্ছে আঞ্চলিক ভাষা আর কি, হাঙ্গা আঞ্চলিক ভাষাই বলতে পারেন। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, হাঙ্গা ইজ অলসো ইম্পর্টেন্ট। এই কারণে ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখেন, ওর যদি সেকেন্ড বিয়েতে রেকর্ড খুব খারাপ হইতো, সে কি থার্ড বিয়ে করতে পারতো? অবশ্যই না। তার মানে ফার্স্ট 2টা বিয়েতে তার রেকর্ড যে কোনো কারণে হোক, ব্রেকআপ হইছে, ডিভোর্স হইছে, কিন্তু তার রেকর্ড ভালো, সে কিন্তু থার্ড বিয়ে করতে পারছে, ঠিক না? তার মানে তার মানে হচ্ছে সেকেন্ডারি মার্কেটে যদি আপনার পারফরমেন্স ভালো থাকে, তাহলে আপনি যদি আরো শেয়ার ইস্যু করতে চান, তাহলে সেই শেয়ারটা অনায়াসে বিক্রি হবে। কথা কি বোঝা গিয়েছে? তার মানে হচ্ছে সেকেন্ডারি মার্কেটে যে শেয়ারটা ট্রেড হয়, সেই শেয়ারের অর্থ সরাসরি ইস্যুয়ারের পকেটে না গেলেও সেটা ইস্যুয়ারের জন্য ইম্পর্টেন্ট। এই কারণে সেকেন্ডারি মার্কেটে যদি শেয়ারের লিকুইডিটি ভালো থাকে, শেয়ারের পারফরমেন্স ভালো থাকে, ইন ফিউচারে সে যদি আরো শেয়ার অফার করতে চায়, সেটাকে আমরা বলি সিজনাল অফারিং বা সেকেন্ডারি অফারিং বা সিজনাল অফারিং। সেই সময় সে যদি আরো শেয়ার ইস্যু করে, সে একটা ভালো প্রাইস পাবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? মোর দেন শেয়ার ইস্যু করলে সে আরো বেশি ভালো প্রাইস পাবে। খেয়াল করে দেখেন, সেকেন্ডারি মার্কেটে যদি তার শেয়ারের পজিশন খারাপ থাকে বা প্রাইস খারাপ থাকে, সে যদি আরো শেয়ার ইস্যু করতে যায়, আপনি কি সেই শেয়ার কিনবেন? না স্যার। না স্যার। সেকেন্ডারি মার্কেটের যে ট্রেডটা হচ্ছে, সেই ট্রেডের টাকা সরাসরি তার পকেটে না আসলেও তার ইমেজ ভালো থাকলে সে যখন আরো শেয়ার ইস্যু করে, এই জন্য সে তখন সে বেশি প্রাইস পাবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসেন আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, এবার আসেন ডেরিভেটিভস মার্কেট কোনগুলো? খেয়াল করেন, কি মার্কেট? পেজ নাম্বার ডেরিভেটিভস মার্কেট 95 নাম্বার হচ্ছে 95। স্যার আপনার কথাটা বোঝা যাচ্ছে না। ডেরিভেটিভস মার্কেট, জি স্যার। বাকিরা কি বুঝতে পারতেছেন? জি স্যার এবার বোঝা যাচ্ছে। ওকে। ফাইন্যান্স কি কঠিন লাগতেছে আপনাদের কাছে? না স্যার। মোটামুটি মোটামুটি কি কঠিন লাগতেছে না সহজ লাগতেছে? বুঝলাম না। মোটামুটি কঠিন লাগতেছে। একটু কঠিন স্যার। মোটামুটি কঠিন লাগতেছে। আচ্ছা, এভারেজ স্যার। আপনারা কি একটা জিনিস জানেন, ঢাকা ইউনিভার্সিটির
কমার্স ফ্যাকাল্টির 1 নাম্বার সাবজেক্ট কোনটা? ফিনান্স। ফিনান্স। আচ্ছা আচ্ছা, এইটা কি খুব সহজ হওয়া উচিত? না স্যার। না স্যার ঠিক আছে না, স্যার অ্যাকচুয়ালি স্যার এখনো স্যার ধরতে পারি নাই তো স্যার ভালো মতো স্যার, এই জন্য স্যার প্রবলেম হয়। আচ্ছা তাহলে আপনাকে একটা স্ট্র্যাটেজি শিখাই দেই। আমি যে অ্যাসাইনমেন্ট গুলি দিব সবাইকে যদি 3 বার করে দিই, আপনি 5 বার করে করবেন, দেখবেন আপনার কাছে আস্তে আস্তে সোজা হয়ে যাবে। হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি স্যার আমাদের স্যার ইন্টার স্যার ফিনান্স ছিল না তো স্যার, এই জন্য কোনো ইন্টারে সমস্যা নাই। ফিনান্স ছিল না? না না কোনো না আমাদের নারায়ণগঞ্জ কলেজে ছিল না। ছিল না। না আমাদের finance ছিল না। আল্লাহ, মামুন। তোমরা তো তাহলে শেষ। আচ্ছা মামুন, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম। হ্যাঁ, আমি যদি পারি আপনিও পারবেন, কোনো সমস্যা নাই। এবং ইউ আর মাচ মোর স্মার্টার দেন মি, আপনি আমার চাইতে 1000 গুণ বেশি স্মার্টার। হ্যাঁ, সো আমি যদি পারি আপনিও পারবেন, আপনি শুধু মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলি শুনবেন, প্র্যাকটিস করবেন। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন, আপনি সাপোজ একটা সিকিউরিটি কিনছেন বা একটা শেয়ার কিনছেন, ঠিক না? আমি সাপোজ প্রাইম ব্যাংকের একটা শেয়ার কিনছি, 20 টাকা করে কিনছি। আচ্ছা আমার এক্সপেকটেশন কি ছিল, শেয়ারটার দাম ইন ফিউচারে বাড়বে না কমবে? পারবে। হ্যাঁ, আমি বিবিএস কেবলের কিছু শেয়ার কিনছিলাম 97 টাকা করে, আমার এক্সপেকটেশন কি ছিল, শেয়ারের দাম বাড়বে না কমবে? পারবে। পারবে। ঠিক, এখন সেই শেয়ারটার দাম হচ্ছে 54 টাকা 55 টাকা, প্রাইম ব্যাংকের দাম হচ্ছে 14 টাকা করে, শেয়ারের দাম কি বাড়লো না কমলো? কমে গেছে। কমে গেছে। Fantastic. শুনেন, লাইফে সবকিছুই যে আপনার এক্সপেকটেশন অনুযায়ী হবে সেরকম তো না, ঠিক না? জি স্যার। সেরকম তো না। আচ্ছা এই জন্য আমি একটা গল্প বলি, তাহলে গল্পটা শোনা মনে রাখবেন, তাহলে ডেরিভেটিভস কি আপনি আর কখনো ভুলবেন না। আচ্ছা আপনারা কি কানিজাল মাছের নাম শুনছেন? কি স্যার? কানিজাল মাছের নাম? না স্যার। কানিজাল মাছের নাম শুনেন নাই? না স্যার। এটা কেমনে সম্ভব? আর কে? কানিজাল মাছের নাম শুনেন নাই? আচ্ছা পার্সোনার নাম শুনছেন? এইবার বুঝতে পারছি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার শুনছি। বুঝিনি। পার্সোনাল হ্যাঁ, পার্সোনার কানিজাল মাছ, উনি বাংলাদেশের 1 নাম্বার বিউটিশিয়ান ধরা হয়। হ্যাঁ, যারা ওনার মানে সার্ভিস নিয়েছেন বা আর personal এখন নিয়েছেন। এক নম্বরে নাই এখন কে আছে 1 নাম্বারে? স্যার, এখন আছে জাহিদ খান, দেন সামিনা সারা ওরা। আচ্ছা আচ্ছা, তাহলে তারা রিসেন্টলি হইছে, আমি জানতাম কানিজাল মাছই 1 নাম্বার। কানিজাল মাছকে তার এক ভক্ত একটা দামি গিফট পাঠাইছে, আইফোন 10 পাঠাইছে। এখন বলতেছে ইটস এ গিফট ফর ইউর ফ্যান্টাস্টিক ওয়ার্ক। কথা কি বোঝা গিয়েছে? জি এবার একটু খেয়াল করে দেখেন, এই গিফটটা পাওয়ার পর কানিজাল মাছ কি খুশি হবে না মন খারাপ করবে? খুশি হবে। কানিজাল সারাদিন এটা রেখে দিছে, কানিজাল মাছ সারাদিন এটা রেখে দিছে। এবং গিফটটা দিছে কে সেটা একটু বলি, কানিজাল মাছেরই এক শিষ্য তার হাজবেন্ড দিয়েছে, বিয়ে হয়েছে পরে তার হাজবেন্ড দিয়েছে। ওই শিষ্য কানিজাল মাছের মানে যে বিউটি পার্লার ছিল, সে বিউটি পার্লারে এসে জয়েন করছে, কানিজাল মাছ তাকে হাতে ধরে ধরে কাজ শিখাইছে। এখন সেও খুব নামকরা বিউটিশিয়ান। এখন তার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার 2 দিন পর আইসা কানিজাল মাছের ওই বিউটিশিয়ানের হাজবেন্ড কানিজাল মাছকে আইফোন 10 দিছে। এবং কানিজাল মাছ সারাদিন এটাকে কি করছে, তার এই যে কি বলে এটাকে, বিউটি এটাকে কি বলে, সেলুন তো আর বলে না, পার্লার স্যার। পার্লারে সাজায় রেখে দিছে। এবং যত কাস্টমার আসছে সবাইকে দেখাইছে যে আমার কাস্টমার আমাকে এই আইফোন দিচ্ছে। এইবার বিকালবেলা সে তার যত স্টাফ ছিল সবাইকে ডাইকা আনছে, একটা কেক আনছে, কেক কাটছে। কেক কাটার পর এখন গিফট বক্সটা খুলবে। গিফট বক্সটা খুলে দেখে ওইটার ভিতরে সিম্ফনির একটা ওই 1100 টাকা দামের ফোন। কথা কি বোঝা গেছে? 1100 টাকা দামের ফোন, পাশে একটা চিরকুটে লেখা ছিল এবার বুঝেন আমার কেমন লাগছিল। আচ্ছা আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা জি স্যার। এটা তো আপনাদের লাইফেও হইতে পারে না? এই জন্য আমরা বলি যে আপনার যে হবু ওয়াইফ আছে, স্যার রং দেখে রঙের ডিপ মানে রঙের ডিব্বা দেখে রং ছিলা যায় না। আপনার যে হবু ওয়াইফ আছে তাকে দিয়ে আপনি সবসময় দোয়া করবেন আপনার বিয়ের আগে যাতে ভূমিকম্প হয়, ভূমিকম্প হইলেই তার বাসার নিচে চলে যাবেন, তাইলে তার অরিজিনাল ফেসটা হয়তো আপনি দেখে ফেলতে পারবেন। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ফ্যান্টাস্টিক। এটাকে আমরা বলি ডেরিভেটিভ।
এটাকে তুমি আমরা ভাই বলি- ভাবির ভাই এরকম একটা Yes. গিফট দিও Stop. বুঝছো? হ্যাঁ স্টপ, এটাকে আমরা বলি স্টপ, এটাকে আমরা বলি ডেরিভেটিভস। তাহলে ডেরিভেটিভস কি? ডেরিভেটিভস ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট থ্রু হুইচ ইউ ক্যান মিনিমাইজ ইউর রিস্ক। ডেরিভেটিভস হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যে ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনি আপনার রিস্কটাকে মিনিমাইজ করতে পারবেন। এখন এই ইনস্ট্রুমেন্ট গুলি কি কি? এই ইনস্ট্রুমেন্ট গুলি আমরা দুই ধরনের ইনস্ট্রুমেন্ট বলি, একটা হচ্ছে অপশন, একটা হচ্ছে ফিউচার। একটা কি? অপশন আর একটা ফিউচার। একটা হচ্ছে ফিউচার। আমি গল্পের মতো বলতেছি, আপনি জাস্ট বুঝেন, দেখবেন একদম পানির মতো ইজি। বই পড়তে গেলে একটু কঠিন লাগবে, কিন্তু কনসেপ্টটা যখন আপনার মাথায় থাকবে আপনি পড়লে চট করে ধরে ফেলতে পারবেন। খেয়াল করে দেখেন, অপশন হচ্ছে একটা কন্ট্রাক্ট। অপশন কি? কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট। মনে করেন আমি প্রাইম ব্যাংকের শেয়ার পারচেজ করব, আমি একটা কন্ট্রাক্ট পারচেজ করলাম যে প্রাইম ব্যাংকের শেয়ার দাম যদি বাড়ে, প্রাইম ব্যাংকের শেয়ারের দাম যদি বাড়ে, তাহলে আমি সেটা মার্কেটে সেল করব। আমি কোথায় সেল করব? মার্কেট। আর শেয়ারের দাম যদি কমে, তাহলে যার সাথে কন্ট্রাক্ট করছি সে প্রতি শেয়ার 22 টাকা করে কিনবে। কত টাকা করে কিনবে? 22 টাকা। এবার একটু চিন্তা করেন, শেয়ার 18 টাকা হইলো আমি 22 টাকা বিক্রি করতে পারবো, 10 টাকা হইলো আমি 22 টাকা বিক্রি করতে পারবো। তো শেয়ারের দাম যদি 23 টাকা হয়, 24 টাকা হয়, 25 টাকা হয়, আমি মার্কেটে বিক্রি করব। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ঠিক না? এই আবদার নিয়ে যদি আমি কারো কাছে যাই, তাহলে সে আমারে কি বলবে? মামুর বাড়ির আবদার পাইছো, বলবে না? এবার একটু খেয়াল করে দেখেন, সে এটা যাতে বলতে না পারে এই জন্য আমি তাকে একটা প্রিমিয়াম দিব, যে আমি তোমার শেয়ারটা ট্রেড করি আর না করি, প্রতি শেয়ারের জন্য তুমি 3 টাকা করে পাবা। কয় টাকা করে পাবা? 3 টাকা। 3 টাকা। খেয়াল করে দেখেন, এবার আমি শেয়ার ট্রেড করলে তার লাভ লসের প্রবলেম, মানে একটা কোশ্চেন আছে। আমি যদি শেয়ার ট্রেড না করি, শেয়ারের দাম যদি বাইরে যায়, আমি তো শেয়ার ট্রেড তার কাছে করব না, কিন্তু সে কিন্তু প্রতি শেয়ারের জন্য 3 টাকা করে পাচ্ছে, ঠিক না? জি স্যার। এই যে 3 টাকা করে আমি বললাম, এটাকে বলা হয় কল প্রাইস। এটাকে কি বলা হয়? কল প্রাইস। সরি, কল প্রিমিয়াম। এটাকে কি বলা হয়? কল প্রিমিয়াম। কল প্রিমিয়াম। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে an option is a contract, an option is a contract, an option is a contract through which we can minimize our risk by using our unfavorable, sorry, ভুল বলছি, an option is a contract through which we can protect our risk by using our rights in an unfavorable situation. আবার বলি, option is a contract through which we can minimize our risk by using our rights in an unfavorable situation. তার মানে অপশন হচ্ছে একটা কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্টের মাধ্যমে আমরা আমাদের রিস্ককে মিনিমাইজ করতে পারি by using our rights in an unfavorable situation. Unfavorable situation কোনটা? যখন শেয়ারের দাম কমে যাচ্ছে, ঠিক না? এখন এই অপশন দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে কল অপশন, একটা হচ্ছে পুট অপশন। একটা কি? একটা হচ্ছে কল অপশন, একটা হচ্ছে কল অপশন, একটা হচ্ছে পুট অপশন। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কল অপশনের যে লাস্টের লাইনটা বলেন কি জানি বলেন স্যার, এর আগে আইকে গেছিলাম। আপনারা না, আমার নেটই আটকে গেছিল। আচ্ছা, একটা হচ্ছে অপশন হচ্ছে দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে কল অপশন আর একটা কি? পুট অপশন। আচ্ছা, কল অপশন কথার অর্থ হচ্ছে রাইট টু বাই, আর পুট অপশন হচ্ছে রাইট টু সেল। একটু আগে আমি যে এক্সাম্পলটা দিয়েছি সেটা ছিল রাইট টু সেল। সেটা কি ছিল? রাইট টু সেল। আর কল অপশন হচ্ছে রাইট টু বাই। কথা কি বোঝা গিয়েছে? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, ফিউচার কি? অপশন যেমন একটা কন্ট্রাক্ট, ফিউচারও হচ্ছে একটা কন্ট্রাক্ট। অপশন যেমন একটা কন্ট্রাক্ট, ফিউচারও একটা কন্ট্রাক্ট। কিন্তু অপশনের ক্ষেত্রে আপনার একটা রাইট আছে, যে ফেভারেবল সিচুয়েশনে আপনি আপনার রাইটটা এক্সারসাইজ করবেন, আনফেভারেবল সিচুয়েশনে আপনি আপনার রাইটটা এক্সারসাইজ করবেন না। কিন্তু ফিউচার বলতেছে সিচুয়েশন যাই হোক, আপনার যেটা ডিউটি সেটা আপনাকে এক্সারসাইজ করতেই হবে। যেমন 22 টাকা দিয়ে বলছেন আপনি সেল করবেন, শেয়ারের দাম যদি 25 টাকাও হয় 22 টাকায় সেল করবেন, শেয়ারের দাম যদি 15 টাকাও হয় আপনি 22 টাকাই সেল করবেন। এবার একটু খেয়াল করে দেখেন, যে এটা সেল করছে তার কি আর আগের মতো রিস্ক আছে? না স্যার। এই জন্য সে কোনো প্রিমিয়ামও সাধারণত চার্জ করে না।
কথা কি বোঝা গেছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে একটু বইটাতে খেয়াল করেন তো, কল অপশন, পুট অপশন, ডেরিভেটিভস, ফিউচার এগুলি পাওয়া গেছে কিনা? জি স্যার, 4টা। পাওয়া গেছে? জি। আচ্ছা, এবার আসেন আমাদের পরবর্তী কনসেপ্টে যাই। স্টক আপনাদের মার্কেট। এখানে কি বৃষ্টি আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে? জি জি স্যার, স্যার। বাতাস ছাড়ছে। হ্যাঁ, স্যার আমাদের দিকে নামছে। আচ্ছা, ফ্যান্টাস্টিক। তুফান হবে। আচ্ছা মজা। আচ্ছা, দেখেন তো 95 এ কিছু সেলফ টেস্ট কোশ্চেন আছে কিনা? জি স্যার। ফ্যান্টাস্টিক, স্যার ওয়েট লাগায় ফেলো। 95 এ সেলফ টেস্ট কোশ্চেন আছে কিনা? হাউ আর দ্য ফিনান্সিয়াল মার্কেট? হ্যাঁ, বলো। পাইছেন? জি স্যার, পাইছি। জি স্যার। What's the difference between the money market and the capital market? আচ্ছা, এরপর আসেন আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে স্টক মার্কেট। স্টক মার্কেট কি? স্টক মার্কেট is a market where the shares are traded, where the shares or equities are traded. এই মার্কেটে শেয়ার ট্রেড করা হয়, সেই মার্কেটটাকে আমরা কি বলি? স্টক Stock market. স্যার এখানে যেখানে শেয়ার বেচাকেনা হয়। সহজ কথা, শেয়ার যেখানে ট্রেড করে, ট্রেড মানে হচ্ছে বেচাকেনা, ট্রেড মানে হচ্ছে বেচাকেনা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। কানিজ কই? কানিজ জি আছে? স্যার। আছে কানিজ কই? কানিজ, where is কানিজ? স্যার হ্যাঁ, কানিজ কোথায়? ফারিয়া দেওয়ান কানিজ। ফারিহা দেওয়ান স্যার কানিজ। একটু নেটের সমস্যা আছে, নেট প্রবলেম হতেছে তো তাই স্যার ভিডিওটা অফ করে রাখছি। ওকে ওকে ওকে, আচ্ছা এবার একটু দেখেন। হ্যাঁ বলেন। স্যার ট্রেড আর এক্সচেঞ্জের মধ্যে স্যার মানে কোনটা কি বাই সেল করে নাকি এক্সচেঞ্জ মানে বিনিময়, আর ট্রেড মানে যে কেনা বেচা? ট্রেড হচ্ছে কিনা বেচা, ট্রেড হচ্ছে কিনা বেচা, এক্সচেঞ্জ হচ্ছে বার্টারিং সিস্টেম। নরমালি বিজনেস তাই বোঝায়, বুঝছেন? ট্রেড শব্দটা বোঝায় কেনা বেচা। বোঝা গিয়েছে? এবার আসেন পেজ 96 এ যান। টাইপস অফ জেনারেল অ্যাক্টিভিটিস অফ স্টক Stock মার্কেট market. অ্যাক্টিভিটিস। স্টক মার্কেটে সাধারণত কি ধরনের অ্যাক্টিভিটিস গুলি হয়? এক নাম্বার অ্যাক্টিভিটিস কি বলছে? ট্রেডিং ইন দ্য আউটস্ট্যান্ডিং এন্ড প্রিভিয়াসলি ইস্যুড শেয়ার। তার মানে যে শেয়ারগুলি অলরেডি ইস্যু হয়ে গেছে সেই শেয়ারগুলি স্টক মার্কেটে ট্রেড হচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে? যে শেয়ারগুলি অলরেডি মার্কেটে ইস্যু হয়ে গেছে সেই শেয়ারগুলি মার্কেটে ট্রেড হচ্ছে। দুই নাম্বার বলতেছে এডিশনাল শেয়ার সোল্ড বাই দা established পাবলিকলি ওন কোম্পানিজ। একটু আগে আমি একটা কথা বলছিলাম যে সেকেন্ডারি মার্কেট কেন ইম্পর্টেন্ট। আপনি যদি নতুন আরো শেয়ার ইস্যু করতে চান তাহলে আপনার মার্কেটের ইমেজ কিরকম তার উপর ডিপেন্ড করতেছে আপনার নতুন শেয়ারগুলি মার্কেটে কিরকম ভাবে সেল হবে। তার মানে তার জেনারেল অ্যাক্টিভিটিস এর মধ্যে একটা পাইলাম যেগুলি আগে ইস্যু হয়ে আসছিল সেই শেয়ারগুলি ট্রেড হচ্ছে। সেকেন্ড হচ্ছে সে যদি আরো নতুন করে শেয়ার ইস্যু করতে চায় সে আরো নতুন করে শেয়ার ইস্যু করে সেখানে সেল করতে পারবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা হচ্ছে নিউলি পাবলিকলি ইস্যুড শেয়ার বা নিউ পাবলিক অফারিং বাই প্রাইভেটলি হেল্ড ফার্মস। নতুন যদি কোনো বা ইনিশিয়াল পাবলিক অফারিং আমরা যেটাকে আইপিও বলি, নতুন করে। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো 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 এরপরে বুঝবো। স্যার আসছে। আগে কি স্যার এই দিছে অ্যাসাইনমেন্ট দিছে আগে ক্লাসে ফাইন্যান্সের ফাইন্যান্সের অ্যাসাইনমেন্ট দেয় নাই, ইংলিশের অ্যাসাইনমেন্ট। ইংলিশে অ্যাসাইনমেন্ট দিছে। তোমরা ভালো আছো? তোমাকে খুব সুন্দর লাগছে। স্যার আসছে। না আসে নাই। আরে আসছে, আসছে। চুপ না নাই চুপ। ওই স্যার মিউট করা আপনার। স্যার মিউট করা। স্যার তো
আমন ভাই লাইভ করতে গেছে গো মামুন ইনস্টাগ্রামে। আর আসছে রেকর্ড হইতাছে কিন্তু আর কি আমাদের রেকর্ড শুনবে নাকি? যেটাই হোক তারপর তো ডিস্টার্ব। শুনেন, আমি আপনাদের রেকর্ড অবশ্যই শুনি। আপনাদের রেকর্ড অবশ্যই শুনি। কেন শুনি বলেন তো? কেন শুনি? কারণ আমি আমাকে ডেভেলপ করার জন্য চেষ্টা করি। আমি শুধু এখানে না, আমি যখন প্রথম এখনো এটা মাঝে মাঝে করি, নতুন কোর্সগুলি যখন নেই আমি বাসায় খালি রুমে প্র্যাকটিস করি, করে সেটা রেকর্ড করে আবার শুনি। কথা কি বোঝা যাচ্ছে? আমাকে ডেভেলপ করতেই হবে। আপনি এখানে আরো 10 জন ফ্যাকাল্টি ক্লাস করবেন না? এবং আপনাকে একটা কথা আমি জানায় রাখি, মানে আমার ডিপার্টমেন্টের সবচেয়ে দুর্বল ফ্যাকাল্টি হচ্ছে আমি। আমাদের ডিপার্টমেন্টে almost everyone is from Dhaka University. I am from a private university. North South is a private university. So একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আইসা আমি ঢাকা ইউনিভার্সিটি তাদের সাথে পারফর্ম করে আমাকে টিকে থাকতে হবে। আমি যদি কন্টিনিউয়াসলি আমাকে ডেভেলপ না করি আমি তো সবার সাথে টিকে থাকতে পারবো না। আর আমার একটা কথা আছে, ম্যাক্সিমাম আমরা দেখি স্যার ম্যাডামরা ঢাকা ইউনিভার্সিটির আর কোন সরকারি পাবলিক ইউনিভার্সিটির মানুষজনগুলো কোথায় যায়? অভাব নাই, ফিল্ড অনেক বড়, কোথাও তো যাচ্ছে। আমাদের সাথে তো জয়েন করে নাই এমন কেউ নাই। আমিও তো বিভিন্ন জায়গায় জয়েন করছি না? না স্যার, আমি ওই যে লেকচারারদের কথা বলতেছি। হ্যাঁ, ইউনিভার্সিটি গুলিতে জয়েন করতে গেলে বেশিরভাগ ইউনিভার্সিটি গুলি ঢাকা ইউনিভার্সিটিকে বেশি প্রেফার করে। ইটস ট্রু। হ্যাঁ, কিন্তু প্রাইভেট যে নেয় না এটা আমি বিশ্বাস করি না। যদি না নিত তাহলে আমি আসলাম কিভাবে? ঠিক না? তাই না? সমস্যা কি? নিচ্ছে। আপনি যদি ভালো করেন আপনারও 100% চান্স আছে আপনি এখানে আসতে পারবেন। স্যার ফিউচারে আমাদের থেকে কেউ যাইতে পারে, কেউ প্রফেসর হইতে পারে ইউনিভার্সিটি। তাহলে আমি কি বললাম? প্রথম কথাটাই বললাম। কথা শোনা যায় না স্যার, স্যার আজান দিচ্ছে, একটু 2 মিনিট। আচ্ছা, শেষ হয়েছে। কোন হোস্ট আমাদের? না স্যার তো আসছে। স্যার আসছে। শুনতেছি না কিছু। স্যার মিউট করা, স্যার আপনারটা মিউট করো। আমি বললাম যে মার্কেটে অলরেডি এক্সিস্টেড শেয়ার যেগুলি আছে সেগুলি ট্রেড হবে। নতুন করে যদি কেউ শেয়ার ইস্যু করতে চায় সেটা ট্রেড হবে। আবার বললাম যারা একদম নতুন মার্কেটে আসতে চায়, যে আগে কখনোই শেয়ার মার্কেটে ছিল না, এদেরকে আমরা বলি ইনিশিয়াল পাবলিক অফারিং, সেই শেয়ারগুলি ট্রেড হবে। এবার একটু খেয়াল করে দেখেন, এখানে তিনটা মানে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। একটা হচ্ছে গোয়িং পাবলিক, যে প্রসেসের মাধ্যমে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানিতে হয়, সেই প্রসেসটাকে আমরা বলি গোয়িং পাবলিক। হ্যাঁ, আচ্ছা। আর কোন একটা শেয়ার যখন ফার্স্ট টাইম প্রাইমারি মার্কেটে এসে তার শেয়ার সেল করে, সেটাকে আমরা বলি আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। এবার আমরা দুইটা কনসেপ্ট করব, একটা হচ্ছে ফিজিক্যাল স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে ওভার দ্য কাউন্টার মার্কেট। খেয়াল করে দেখেন, একটা হচ্ছে ফিজিক্যাল স্টক এক্সচেঞ্জ আর একটা কি ওভার দ্য কাউন্টার মার্কেট। এই দুটো জিনিস আমরা একদম সংক্ষেপে পড়বো, কারণ এটা ইন ডিটেইলস আমরা পড়বো। একটা মেজর কোর্স আছে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট এবং ফাইন্যান্সিয়াল মার্কেট এন্ড ইনস্টিটিউশন। এই দুইটা কোর্সে এই দুইটা জিনিস আমরা একটু ডিটেইলসে যাব। ফিজিক্যাল স্টক এক্সচেঞ্জ কথার অর্থ হচ্ছে যে মার্কেটটার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে এবং যে মার্কেটটাকে ধরা ছোঁয়া যায়, সেই মার্কেটটাকে আমরা বলি ফিজিক্যাল স্টক এক্সচেঞ্জ। আবার বলতেছি, যে মার্কেটটার একটা ফিজিক্যাল এক্সচেঞ্জ আছে,
যে মার্কেটটার ফিজিক্যাল কোনো লোকেশন আছে, যে মার্কেটটাকে ধরা ছোঁয়া যায়, সেই মার্কেটটাকে আমরা বলি ফিজিক্যাল স্টক এক্সচেঞ্জ। যেমন ডিএসসি, সিএসসি, এরা হচ্ছে ফিজিক্যাল স্টক এক্সচেঞ্জ। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? মানে স্যার একটু বিএসসি সিএসসি মানে স্যার বুঝলাম না। বাংলাদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ, ও হ্যাঁ ঢাকা চিটাগং স্টক এক্সচেঞ্জ, জি স্যার। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, এনওয়াইএসই। আচ্ছা, এবার আসেন যেই মার্কেটটার কোনো ফিজিক্যাল লোকেশন নাই, যে মার্কেটটাকে ধরা ছোঁয়া যায় না, সেই মার্কেটটাকে আমরা বলি ওভার দ্য কাউন্টার মার্কেট। তার মানে তারা হচ্ছে অনলাইন বেসড শেয়ার ট্রেডিং প্ল্যাটফর্ম দেয়। কথা কি বুঝাইতে পারলাম? তারা হচ্ছে অনলাইন বেসড। বিশ্বের সবচেয়ে বড় এই ওভার দ্য কাউন্টার মার্কেটের নাম হচ্ছে ন্যাসড্যাক। নাম কি? ন্যাসড্যাক এর মিনিং হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সিকিউরিটি ডিলার্স অটোমেটেড কোটেশন। ন্যাসড্যাক এর মানে NASDAQ, এটার মিনিং হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সিকিউরিটি ডিলার্স অটোমেটেড কোটেশন। তাতে হিউজ নাম্বার অফ সিকিউরিটিজ এনলিস্টেড আছে এবং তাদের কোনো ফিজিক্যাল লোকেশন নাই। তারা পুরো কাজটাই অনলাইনে করে থাকে। এতটুকু পর্যন্ত অ্যামাজন হচ্ছে মার্কেট, এটা শেয়ার মার্কেট না। কিন্তু অ্যামাজন যেরকম অনলাইনে তাদের ন্যাসড্যাক কি বাংলাদেশে আছে? নো, ন্যাসড্যাক ইউএস বেসড মার্কেট, ইউএস বেসড মার্কেট। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কি বাংলাদেশে আছে? না স্যার। ডিএসসি কি ইউএসএ তে আছে? নো স্যার। এটা হচ্ছে ডিএসসি হচ্ছে বাংলাদেশের মার্কেট, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ হচ্ছে ইউএস এর মার্কেট, ন্যাসড্যাক হচ্ছে ইউএস এর মার্কেট। আচ্ছা, ফিজিক্যাল স্টক এক্সচেঞ্জ আপনারা পাবেন পেজ 96 এ, ওভার দ্য কাউন্টার মার্কেট আপনারা পাবেন পেজ 99 এ। স্যার এক্সপেকটেশন থেকে যখন স্যার শেয়ারের দামটা কমে যায় ওটাকে কি বলে? এক্সপেকটেশন থেকে যখন আপনার শেয়ারের দাম কমে যায়, আচ্ছা জি স্যার, তখন সেই শেয়ারটাকে আমরা বলি কি বলি? আন্ডার ভ্যালুড বলি। আন্ডার ভ্যালুড বলি। আন্ডার ভ্যালুড মানে কি? আপনার এক্সপেকটেশনের যে প্রাইসটা সেটাকে আমরা বলি ইন্ট্রিনসিক ভ্যালু। কি ভ্যালু বলি? ইন্ট্রিনসিক ভ্যালু। এক্সপেক্টেড প্রাইস মানে কি? আপনি ভ্যালুয়েশন প্রসেসে যে প্রাইসটা বের করবেন সেই প্রাইসটাকে আমরা বলি ইন্ট্রিনসিক ভ্যালু। মার্কেট ভ্যালু যদি ইন্ট্রিনসিক ভ্যালুর চাইতে কম হয় আমরা সেই প্রাইসটাকে বলি আন্ডার ভ্যালু। মার্কেট প্রাইসটা যদি ইন্ট্রিনসিক ভ্যালুর চাইতে বেশি হয় আমরা সেই প্রাইসটাকে বলি ওভার ভ্যালু। আমরা আন্ডার ভ্যালুড শেয়ারগুলি সবসময় পারচেজ করি, ওভার ভ্যালুড শেয়ারগুলি সবসময় সেল করি। ওকে? ইয়েস স্যার। এটা আমার সবচেয়ে প্রিয় এরিয়া, শেয়ার মার্কেট হচ্ছে আমার সবচেয়ে প্রিয় এরিয়া। স্যার এখন কি শেয়ার বাজার বিজনেস করেন? হ্যাঁ আছে, আমার এখনো ইনভেস্টমেন্ট আছে। এবার আসেন পেজ 109 এ। আল্লাহু আকবার। খেয়াল করে দেখেন ফাইনান্সিয়াল মার্কেটের আসলে কাজটা কি? ফাইনান্সিয়াল মার্কেটটা আসলে একটা ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? ইন্টারমিডিয়েট। এই ইন্টারমিডিয়ারি কথার অর্থ হচ্ছে ফান্ডটা সারপ্লাস ইউনিটের কাছ থেকে ডেফিসিয়েট ইউনিটের কাছে চলে যায়, ঠিক না? দোয়া সাহেবের কাছ থেকে আমার কাছে চলে আসে। এখন দোয়া সাহেবের কাছ থেকে যে আমার কাছে চলে আসলো এই প্রসেসটাকে আমরা বলি ইন্টারমিডিয়েশন। এই প্রসেসটাকে আমরা কি বলি? ইন্টারমিডিয়েট। এখন দোয়া সাহেবের কাছ থেকে আমার কাছে টাকাটা আসছে কার মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংক হচ্ছে ইন্টারমিডিয়ারি। এই ব্যাংকগুলি কি? ইন্টারমিডিয়ারি। তার মানে ফান্ড ট্রান্সফারিং এর প্রসেসটাকে বলা হয় ইন্টারমিডিয়েশন। আর ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন যাদের মাধ্যমে এই ফান্ডটা ট্রান্সফার হয় তাদেরকে আমরা বলি ইন্টারমিডিয়ারি। ইন্টারমিডিয়ারি ব্যাংক হইতে পারে, ব্রোকারেজ হইতে পারে, ইন্স্যুরেন্স কোম্পানি হইতে পারে, রহমান ভাই এগুলি সব, ঠিক না? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন এই ইন্টারমিডিয়ারি গুলি থাকাতে আসলে আমাদের কিছু সুবিধা আছে। এই সুবিধা বা বেনিফিটস গুলি আছে পেজ 110 এ। আব্দুর রহমান ভাই একটু মিউট করেন আপনি। জি ভাই একটু মিউট করেন, কিছু শুনি না। আর আবার আটকে বললাম যে এই ইন্টারমিডিয়ারি গুলির মাধ্যমে যখন আপনি ফান্ড ট্রান্সফার করবেন আপনার কিছু বেনিফিট আছে। এই বেনিফিট গুলি পেজ 110 এ দেয়া আছে, দেখেন তো। রিডিউস কস্ট, তারপর হচ্ছে রিস্ক ডাইভারসিফিকেশন, রিডিউস কস্ট, রিস্ক ডাইভারসিফিকেশন, তারপর হচ্ছে ফান্ড ডিভিজিবিলিটি,
হ্যাঁ, ফার্স্ট Financial ডিভিজিবিলিটি, তারপরে হচ্ছে financial flexibility, হ্যাঁ, তারপরে ফাইনান্সিয়াল ফ্লেক্সিবিলিটি, তারপরে হচ্ছে related রিলেটেড service. সার্ভিস। আচ্ছা, এবার আসেন রিডিউস কস্টটা কি, খেয়াল করে দেখেন তো। ব্যাংক ফাইনান্সিয়াল কস্ট বেশি রিডিউস করতে পারবে না যে লোকটা ইন্ডিভিজুয়ালি কোনো ফাইন্যান্সের কোনো ব্যবসা করতেছে, বা আপনার এলাকার যে এনজিও আছে সে কস্ট রিডাকশন বেশি করতে পারবে? Bank, বা আপনি এভাবে চিন্তা করেন, আপনি সুগন্ধা যদি খাবার রান্না করে তার ওয়াস্টেজ বেশি হবে, না আপনি যদি বাসায় রান্না করেন তারও আপনার বাসায় ওয়াস্টেজ বেশি হবে? আমার বাসায় স্যার ওয়াচেস বেশি হবে। আপনার বাসায় ওয়াস্টেজ বেশি হবে। কেন? কারণ আপনার বাসায় বড় রান্না করেন মাসে একবার, 2 মাসে একবার, 6 মাসে একবার। সুগন্ধা কিন্তু প্রতিদিন করতেছে, ঠিক না? জি স্যার। তার মানে সে একটা লোক যখন রেগুলার বেসিসে তার এইটাই কাজ, তার মানে হচ্ছে সে তার কস্টিংটা কমায় আনতে পারবে। 1 নাম্বার কাজ হচ্ছে এটা। 2 নাম্বার আসেন রিস্ক ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন কথার অর্থ হচ্ছে, একদম সহজ কথায় বলি, আপনি এটা আপনার গোপাল ভাঁড়ের গল্প শুনছিলেন? জি স্যার। দেখি এখনো তো দেখি স্যার। ফ্যান্টাস্টিক। এখন গোপাল ভাঁড় যদি সবগুলি ডিম এক বাস্কেটে না রেখে কয়েকটা বাস্কেটে রাখতো, তাহলে কি সবগুলি ডিম একসাথে ভাঙতো? না স্যার। এবার একটু খেয়াল করেন, আপনার কাছে মনে করেন 10 লাখ টাকা আছে, আপনি একজনকে 10 লাখ টাকা দিলেন, কিন্তু আপনি যখন ব্যাংকের মাধ্যমে টাকাটা ইনভেস্ট করলেন, ব্যাংক যতজনকে টাকা দিচ্ছে আপনার 10 লাখ টাকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সবার কাছে চলে গেছে না? জি স্যার। তার মানে কোনো একজন যদি লস হয়ও, আরেকজনের কাছ থেকে সেই লসটা আবার কভার হয়ে যাচ্ছে না? জি স্যার। তার মানে আমি যদি ইনস্টিটিউশন বা ইন্টারমিডিয়ারের মাধ্যমে ট্রানজাকশন করি, আমার প্রথম বেনিফিট হচ্ছে আমার কস্ট কমে যাচ্ছে, দ্বিতীয় বেনিফিট হচ্ছে আমার ডাইভার্সিফিকেশন হচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ফান্ড ডিভিজিবিলিটি এন্ড পুলিং। খেয়াল করে দেখেন, আপনার অল্প কিছু টাকা আছে, আপনি কি ইচ্ছা করলেও ডাইভার্সিফাই করতে পারবেন? আপনার অল্প কিছু টাকা আছে, আপনি ইচ্ছা করলেও কি ডাইভার্সিফাই করতে পারবেন? না কারণ স্যার। 10 টাকা আপনি ভাগ করে কয়জনে ভাগ করে দিবেন? ব্যাংক কি করতেছে, আপনার মতো 100 জনের কাছ থেকে টাকা নিচ্ছে, সে 100 জনের কাছ থেকে নিয়ে এবার কিন্তু তার একটা বড় অ্যামাউন্ট হয়ে গেছে। এবার সে কি 10 জনের কাছ থেকে যেটা নিল সেটা আবার 20 জনেরকে দিতে পারবে না? জি স্যার। তার মানে ওই 10 জনের মধ্যে একজন তো আপনি, আপনার ফান্ড কম হোক, কিন্তু সমুদ্রে যখন মিশে গেছে তখন কিন্তু এটা হিউজ টাকা। কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন ফাইনান্সিয়াল ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি শব্দটা কি? আমি ডাইভার্সিফিকেশন এবং ফ্লেক্সিবিলিটি দুইটা গল্প দিয়ে বুঝাই, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। খেয়াল করে দেখেন, এক বয়স্ক একটা লোক একটা মসজিদ বানাইছে। বিশাল বড় আকারের একটা মসজিদ বানাইছে। একটা গরিব মহিলার শখ হইছে সে মসজিদে কিছু দান করবে। দান করে না মসজিদে মানুষ? জি স্যার। এখন সে ওই লোকের কাছে গেছে, বলে আমি আপনার মসজিদে দান করতে চাই। ওই লোক বলল, আমি তো কারো কাছ থেকে দান নেই নাই, আপনি দান করতে চান, ঠিক আছে দান করেন। ওই মহিলা 2 টাকা দিছে। ওই লোক দেখে বলল, এই মসজিদ করতে আমার 50 কোটি টাকা খরচ হয়েছে, আপনি 2 টাকা দিয়ে এটা দান করে আপনি এটার সাথে শরীক হইতে আসছেন, বিদায় হন আপনি এখান থেকে। তারা একদম দূর দূর করে তারাই দিচ্ছে। মহিলা তো আর দান করতে পারে নাই, পারছে? এখন মসজিদটা যেদিন উদ্বোধন হবে তার আগের দিন ওই ভদ্রলোক স্বপ্নে দেখতেছে এই মসজিদটা করার কারণে সে বেহেশতে যাচ্ছে, জান্নাতে যাচ্ছে, এবং এই জান্নাতে তার সাথে ওই বৃদ্ধ মহিলাটাও যাচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার। তখন ওই লোক তো হয়রান হয়ে গেল, আমি এরকম একটা স্বপ্ন দেখছি, তার তো একটা মিনিং আছে না? জি। এখন সেই মহিলার কাছে যায় বলল যে, আপনি যে আমি এরকম একটা স্বপ্ন দেখলাম, এটার মিনিং কি? নিশ্চয়ই আপনি এমন কিছু করছেন, আপনি কি করছেন? তখন সে বলল, হুজুর আপনি তো আমার 2 টাকা নেন নাই, আমি আর কি করব, আমি গরিব মানুষ, বেশি টাকা দেওয়ার তো আমার সামর্থ্য নাই। আমি 2 টাকা নীল কিনা আপনার রংটা যখন দেয় ওই বালতির ভিতরে 2 টাকা নীল ঢেলে দিচ্ছি। এখন ওই বালতিতে আপনি যতবার রং নিছেন ততবারই তো ওই নীল তো আমার বালতিতেই লাগা আছে, ওই পুরা মসজিদের ওয়ালে লাগা গেছে। কথা কি বোঝা গিয়েছে?
জি স্যার। এবার কিন্তু ডাইভার্সিফাই হয়ে গেছে, আমার রিস্কটা স্প্রেড হয়ে গেছে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আমার রিস্কটা স্প্রেড হয়ে গেছে, সো আলটিমেটলি আমার কিন্তু এখন রিস্ক কমে আসছে, আমার রিস্ক কমে আসছে। ফ্লেক্সিবিলিটি কথাটার অর্থ কি? আমি একটা শব্দ দিয়ে বোঝাই। এক লোক তার প্রথম গার্লফ্রেন্ডের সাথে ডেটিং এ যাবে, এখন একটা বড় কফি শপে গেছে, কফি শপে গিয়ে দেখে কফি শপে কোনো সিট খালি নাই, সবাই জোড়ায় জোড়ায় বসে আছে। এখন গার্লফ্রেন্ড যদি আসে কফি শপে এসে সিট দিতে না পারে, তাহলে কি তার ইজ্জত থাকবে? নো স্যার। না স্যার। সে তখন একটা জিনিস চিন্তা করলো যে এই এলাকায় বেশিরভাগ মানুষই আছে একাধিক রিলেশনশিপ থাকে, একজন 3-4 জনের সাথে অ্যাফেয়ার থাকে না? আচ্ছা, সে কি করলো, কফি শপের একটা সাইডে যায় জোরে মোবাইলে ফোন করে বলল, দোস্ত তাড়াতাড়ি আয়, তোর পাশেরটারে দেখছি, তোর গার্লফ্রেন্ডে আমি দেখছি আরেকজনের সাথে ডেটিং করতেছে। এইটা বইলা ফোন রাখতে রাখতে দেখলো অর্ধেক সিট খালি হয়ে গেছে। কথা কি? হ্যাঁ, এটাকে বলা হয় ফ্লেক্সিবিলিটি। এটাকে বলা হয় ফ্লেক্সিবিলিটি। খেয়াল করে দেখেন, আপনি যখন একটা সিস্টেম ডেভেলপ করবেন, ওই সিস্টেম আপনাকে কিছু ফ্লেক্সিবিলিটি দিবে। তার মানে হচ্ছে আপনি যখন ফাইনান্সিয়াল ট্রানজাকশন গুলি কোনো ফাইনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ এর মাধ্যমে করবেন, তখন সেখান থেকে আপনি ডিফারেন্ট সার্ভিসের বেনিফিট পাবেন। দেখেন ঠিক পরবর্তী পয়েন্টটাই বলছি, রিলেটেড সার্ভিস। ব্যাংকে আপনি খুলতে যান হচ্ছে ডিপিএস, ওই ডিপিএস থেকে আপনি এফডিআর এর সুবিধা পাচ্ছেন, সেভিংস ইনস্টিটিউট মানে সেভিংস অ্যাকাউন্টের সুবিধা পাচ্ছেন, আপনি ওখান থেকে কারেন্ট বিল দিতে পারতেছেন, গ্যাস বিল দিতে পারতেছেন, লোন নিতে পারতেছেন। তার মানে এক ছাতার নিচে কিন্তু আপনি সবগুলি সার্ভিস পেয়ে যাচ্ছেন। এই বেনিফিট শুধুমাত্র ফাইনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ এ যাওয়ার কারণে আপনি পাইছেন। যদি ডিরেক্ট ট্রানজাকশন বা ডিরেক্ট ইন্টারমিডিয়েশন হইতো, আপনি সেগুলি পাইতেন না স্যার। আজকের ক্লাসে এতটুকু পর্যন্তই রাখলাম। টার্গেট ছিল চ্যাপ্টার শেষ করব, তো আর কুলায় নিতে পারতেছি না। ক্লাস কি বিরক্ত লাগছে? না স্যার। শিওর? রামিশা, কল আর কোড এই দুইটা কি বলছিলেন? কোনটা? কল আর কোড দিয়ে যে দুইটা কল বলেছেন। হচ্ছে রাইট টু বাই, কোড হচ্ছে রাইট টু সেল। কল হচ্ছে রাইট টু বাই, আপনি যে অপশনটা ইউটিলাইজ করবেন সেটা হচ্ছে বাই করার জন্য, আর কোড হচ্ছে যে অপশনটা ইউটিলাইজ করবেন সেটা হচ্ছে সেল করার জন্য। হ্যাঁ বলেন। বাংলাদেশে সবচেয়ে বেশি ইন্টারেস্ট কোন ব্যাংক দেয়? এটা ডিপেন্ড করে, সব সময় এক গ্রামীণ ব্যাংক। বর্তমানে সব সময় এক ব্যাংক আপনাকে সমান ইন্টারেস্ট দিবে না। তার এভারেজটা কি? যেমন স্যার কত পার্সেন্ট? এই মুহূর্তে আমার জানা মতে সবচেয়ে বেশি ইন্টারেস্ট দিচ্ছে মনে হয় লঙ্কা বাংলা। স্যার কত পার্সেন্ট? এভাব প্রায় 9%। প্রায় 9%। স্যার 100 টাকা 9 টাকা দেয়। 100 টাকায় 9 টাকা আপনার কাছে কম মনে হচ্ছে? আর এখন তো ইন্টারেস্ট কমাই দিছে। অনেক। আমি বললাম স্যার, আই মিন স্যার 1 লক্ষ টাকা 9000 টাকা। 1 লক্ষ টাকায় 9000 টাকা না, 1 লক্ষ টাকা ব্যাংকে মানে লঙ্কা বাংলায় রাখলে আপনি এখন সর্বোচ্চ 653 টাকা পাবেন। 1 লক্ষ টাকা 600। জি। আগে তো 1,10,000 ছিল। কি না, ওই যুগ চলে গেছে। এই আমার মোবাইল আর্থিং করলো কেন? আমি বুঝলাম না কি বললেন স্যার, শুনি নাই ঠিক। বললাম আমার পিসিটা আর্থিং করে উঠছে আমাকে। স্যার এর আগে ওই যুগ এখন নাই। 1000 টাকা স্যার কোন যুগ? শায়েস্তা খানের যুগ। এটাই বুঝি নাই। শায়েস্তা খানের যুগ এখন আর নাই রে বাবা। তো শায়েস্তা খান না কিছুদিন আগেও ছিল, রিসেন্টলি স্যার। হ্যাঁ জানি, ভালো করেই জানি, ওই জন্যই বললাম সেটা এখন ভুলা যান। এখন সিঙ্গেল ডিজিটের যুগ চলে আসছে, মা এটা পারবেন না, পাইবেন না। স্যার 1 লাখ টাকা কত দেয় স্যার? এটাই তো শুনলাম। 1 লাখ টাকায় সবচেয়ে বেশি এখন মার্কেটে 653 থেকে 700 টাকা দেয়। ও এত কম? মানে স্যার 1% এর কম? 1% এর কম হলো কি হবে? 0.5%। হিসাব করেন 8% দেয়। হ্যাঁ, এটা অনেক, এখানে তো 8 বারই শুল্ক টুল্ক অনেক কিছু আছে। আজকে হচ্ছে 18 তারিখ না? জি স্যার। ফারিয়া দেওয়ান কানিজ আছে, আব্দুর রহমান আছে, রাফসানজানি পান্থ আছে, প্রজ্ঞা রয় আছে, পূজামণি বিশ্বাস আছে, মেহেরুন্নেসা মধু কি আছে?
ইয়েস স্যার। ওকে, মেহেরুন্নেসা মধু আছে। আচ্ছা, আকিব হাসান ইফাত। ইয়েস স্যার। ওকে, আবু সুফিয়ান আলিফ। আলিফ আলিফ নাই। আচ্ছা, নাইমা নরিন। ইয়েস স্যার। রেদওয়ান। রেদওয়ান নাই। স্যার আছে। আচ্ছা, উত্তম দেব। উত্তম দেব। ইয়েস স্যার। আচ্ছা, তারপর হচ্ছে পার্থ প্রীতম ঘোষ। ওকে তো আমি দেখলাম, পার্থ প্রীতম ঘোষ। পার্থ প্রীতম ঘোষ নাই। আচ্ছা, শাহজাদি হুর আছে। লামিয়া রহমান। জি স্যার। আচ্ছা, আতকিয়া সামিয়া। ইয়েস স্যার। ওকে, ফারহান আলী নিঝুম। ফারহান আলী নিঝুম নাই। তারপরে রাবেয়া বিনতে রাশিদ। রাবেয়া বিনতে রাশিদ। অনয় দত্ত। আচ্ছা, রায়না। অনয় দত্ত। ইয়েস স্যার। ইফতিয়ারিফ। ইফতিয়ারিফ নাই। তারপরে কানিস ফাতেমা। তানজিলা তাবাসসুম। জি স্যার। জান্নাতুল নাইমা মিম। জান্নাতুল নাইমা মিম। ওকে, স্যার কারেন্ট চলে গেছে না। আচ্ছা, আতিফ। আতিফ খান এমডি। আতিফ খান। আতিফ খান। আতিফ খান নাই। ইমন এমডি। ইমন। ইমন। ইমরান নাকি দাদি মারা গেছে না সে কি আচ্ছা, বললো আচ্ছা, বুঝতে সকালে? পারছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সকালে জি। তারপর মুক্তা আক্তার। ইয়েস স্যার। মুক্তা আক্তার। জি স্যার। ওকে, আফিফা হামিদা। ইয়েস স্যার। তারপর হচ্ছে তানজিন নাইম। আচ্ছা, কানিস ফাতিমা মৌ। জি স্যার প্রেজেন্ট। আচ্ছা, মুস্তাকিম। মুস্তাকিম ছিল তো। ছিল। মুস্তাকিম তো ছিল। হ্যাঁ, দেখেছি আমি। আব্দুল আল রাহাত। ইয়েস স্যার। জয় দত্ত। ইয়েস স্যার। আব্দুল্লাহ মামুন আছে। রামিশা। আল নোমান। ইয়েস স্যার। সাদিকা সুলতানা ঐশী। ইয়েস স্যার। নীরব। ইয়েস স্যার। সিমরান। সিমরান সকালে ছিলেন? জি সিমরান সকালে ছিলেন না। হ্যাঁ, না সকালে ছিলাম না। সুমাইয়া ইসলাম। সুমাইয়া ইসলাম আছেন? সুমাইয়া ইসলাম। সুমাইয়া ইসলাম সুপ্রিত ছিল। ছিল। ওকে, ছিল আজকে। হ্যাঁ ছিল নাকি সকালে দেখছিলাম? সকালেরটাই দেখছিলাম। সকালেরটাই ছিল, এখন না। ও এখন নাই মনে হয়। আচ্ছা, এরপরে জান্নাতুল নিপুল। নিপুল আছে? ইয়েস স্যার প্রেজেন্ট। আচ্ছা, সুমাইয়া ইসলাম অ্যাবসেন্ট। এমডি ইমন অ্যাবসেন্ট। আতিফ খান অ্যাবসেন্ট। ইফতিয়ারিফ অ্যাবসেন্ট। ফারহান আলী নিঝুম অ্যাবসেন্ট। পার্থ প্রীতম ঘোষ অ্যাবসেন্ট। আবু সুফিয়ান আলিফ অ্যাবসেন্ট। তারিখ হচ্ছে 18 তারিখ। ওকে, স্যার আমার সকালের প্রেজেন্টটা কি দেওয়া যায়? দিব, এটা কি সম্ভব? ও ভাই, ও ভাই মারো মুঝে। আপনার কাছে একটা কথা বলি। ন্যাশনাল হাসপাতালের একজন ডাক্তার মারা গেছে গতকালকে। আজকে প্রথম আলোতে আসছে, আপনারা একটু দেখেন। উনি আমার খুব ক্লোজ একজন রিলেটিভ। উনি আমার একজন খুব ক্লোজ রিলেটিভ। আমার সম্পর্কে আমার চাচির বোনের মেয়ে, মানে বোনের মেয়ের জামাই। সোজা কথা হচ্ছে আমার চাচাতো বোনের কাজিনের হাজবেন্ড সে। আমার বোনের হাজবেন্ডই বলতে পারে, যেহেতু বোনই তো, সে তো আমার সরাসরি বোন। উনি মারা গেছে। আমার চাচা আজকে ফোন দিছে। আমি যখন ক্লাসে ছিলাম, ওই ফোনটা দেখে আমাকে ফোনটা কাটা দিতে হয়েছে। কারণ ফোনটা ধরলে হয়তো আমাকে 5-7 মিনিট কথা বলতে হইতো। আমি কথা বুঝাতে পারছি? ওই দিন আপনাদের ক্লাসে আমার একটা মানে খুব ক্লোজ ফ্রেন্ড ফোন দিছে। ফোনটা রিসিভ করে আমি কি বলছি, ক্লাসে আছি, ঠাস করে আবার লাইনটা কেটে দিছি। দেখছেন? একটা জিনিস কি, আমি একটা জিনিস বিশ্বাস করি, যে আল্লাহ পাক যদি আমাকে উঠায় বড় করে, তাহলে আমার কাজের মাধ্যমে আমাকে বড় করবে। এই জন্য আমি আমার কাজকে সম্মান করি।
আমি আমার কাজকে সম্মান করি, প্রচন্ড রকম সম্মান করি। আপনি যদি আপনার কাজকে সম্মান করেন তাহলে আপনার কাজ আপনাকে সম্মান করবে। আপনি নিম গাছের নিচে দাঁড়ায় থাইকা যদি বলেন লাইফে তো তিতা কেন হবে? না স্যার। আমাদের একটা ধর্ম হচ্ছে কি জানেন, আমরা পরিশ্রম করতে রাজি না। আমরা আম গাছে জাম চাই, জাম গাছে কাঁঠাল চাই, কাঁঠাল গাছে আপেল চাই, কোনো সময় আবার গাছ না লাগায়ও ফল চাই। এখন ভাই ফল পাইতে হলে তো গাছ লাগাইতে হবে, ঠিক না? জি স্যার। জি স্যার। আমি এটা আপনাদেরকে রিকোয়েস্ট করব, মানে কারো কারো আছে পাস করলেই চলে, ঠিক আছে, আপনার টার্গেটটা যদি আপনি পাস করলেই আপনি হ্যাপি, ওকে ফাইন, তাহলে আমি আমার মোটিভেশন আপনাকে কাজে দিবে না। বাট আপনাদের মধ্যে কেউ থাকতে পারে না আমার মতো, হু ইজ ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি, যার কাজ করে, পড়াশোনা করে, কাজ করে, চাকরি করে, তারপরে এই পেটে দুটো ভাত জুটাইতে হবে। ওই বাচ্চাটাকে কিন্তু পড়াশোনা করতে হবে। আপনার হয়তো বাবার অনেক আছে, আপনি পড়াশোনা খুব একটা না করলেও হইল, ঠিক আছে, আল্লাহ পাক আপনাকে দিছে, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া। কিন্তু যার নাই, আপনি কি তাকেও একটু কষ্ট করে অ্যাচিভ করতে দিবেন না? সে তো আপনার কাছে চাইতে আসে নাই, সে ক্লাস করে পড়াশোনা করে তারপরে আসছে অর্জন করতে। মানে তাকে অ্যাটলিস্ট আমি সাপোর্ট দেই। আরেকটা কথা বলি কি, মানে অ্যাটলিস্ট আপনার জ্ঞান, আপনার নলেজ, আপনার স্কিল, এইটা আপনার সাথে থাকে, বাকি কোনো কিছুই আপনার সাথে থাকে না। সিচুয়েশন যে কোনো কিছুকে কায়রা নিতে পারে। আপনার নলেজ আর স্কিলটাকে আল্লাহ পাক এটাও কায়রা নিতে পারে, বাট এটা সচরাচর আল্লাহ পাক মানুষের সাথে দিয়ে রাখে, আনটিল এন্ড আনলেস সে পাগল না হয়ে যায়, তার স্কিল তার কাজে লাগে। এই জন্য আমি বলবো, এটা তো আপনার ভাই স্কিল ডেভেলপমেন্টের টাইম, প্লিজ স্কিল ডেভেলপমেন্ট যতভাবে আপনি করতে পারেন, ক্লাসের সময়টাকে কাজে লাগান। আমি কিন্তু যথেষ্ট এফোর্ট দিয়ে তারপর আপনাদেরকে পড়াচ্ছি, আপনি যেভাবে করলে বুঝলে হয়, আমি আমার শতভাগ চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমার দায়িত্ব বলতে পারেন, আমি যে বললাম আমার ইবাদত বলতে পারেন। আমি নামাজের পরে হাত উঠায়া বলি যে আল্লাহ আপনি কাজটা দিয়েছিলেন, আমি কাজটা সম্পূর্ণভাবে করেছি। ভুল হলে আপনি মাফ করে দিয়েন। আপনার প্যারেন্টস যেহেতু আপনাকে ক্লাসে পাঠাইছে বিশ্বাস করে, আপনি আপনার চেষ্টাটা করেন। যতটুকু পর্যন্ত দেখাইছি এতটুকু পর্যন্ত করার চেষ্টা করেন। কথা কি বুঝাইতে পারছি? আপনাদের নেক্সট ক্লাস থেকে দেখবেন যে অ্যাসাইনমেন্টের প্রেসার শুরু হয়ে গেছে। অলরেডি ইংলিশের অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে না? জি স্যার। এখন যদি আপনি পড়া জমায়ে ফেলেন, তাহলে দেখবেন এই অ্যাসাইনমেন্ট গুলি আপনার কাছে পাহাড় সমান মনে হচ্ছে। ইংলিশে নতুন অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে। এখন যদি আপনি দিনের পড়াটা দিনে শেষ করে ফেলেন, তাহলে দেখবেন এগুলি আপনার কাছে আর কোনো বিষয় না। এতদিন কিন্তু আমরা সহজ জিনিস করছি, সামনে কিন্তু আরো কমপ্লেক্স জিনিস আসবে। এর পরবর্তী চ্যাপ্টার থেকে দেখবেন ম্যাথমেটিক্যাল প্রবলেম শুরু হবে। স্যার বলেন। স্যার ফান্ডস ডিসএবিলিটি আরেকবার বলবেন? ফান্ড ডিসএবিলিটি ডিভিজিবিলিটি স্যার 110 পৃষ্ঠা। হ্যাঁ ফান্ড ডিভিজিবিলিটি কথাটা হচ্ছে বন্টন করা, আর পুলিং হচ্ছে একত্রিত করা। ডিভিজিবিলিটি কথার অর্থ হচ্ছে বন্টন করা, ভাগ করে দেওয়া, ডিস্ট্রিবিউট করা, আর পুলিং হচ্ছে একত্রিত করা। ব্যাংক কি করে? সবার কাছ থেকে ফান্ড আইনা একত্রিত করে, কইরা তারপর সেগুলিকে ডিস্ট্রিবিউট করে। এই ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় ডিভিজিবিলিটি, আর একত্রিত করাটাকে বলা হয় পুলিং। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। ওকে, তাহলে বাসায় কি আপনারা একটু পড়বেন? জি স্যার। কথা দিচ্ছেন তো? জি স্যার। আপনি না পড়লে কিন্তু আমি ধরে ফেলবো। আপনি ভাইবেন না যে আপনি কোণার ভিতরে লুকায় থাকলে আমি পারবো না। নিশ্চিত থাকেন, আপনি না পড়লে আমি কে পড়ছেন কে পড়েন নাই আমি ধরে ফেলতে পারবো। মিড টার্ম এক্সামটা কিভাবে হবে? ওইটা এখনো গাইডলাইন আমরা পাই নাই, পাইলে আমরা আপনাকে দিয়ে দেব। ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, আজকের মতো রাখলাম। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ।
আমাদের